একজন বাঙালি হিসেবে আরজিকরের গোটা ঘটনাকে বাংলা, বাঙালি এই জনজাতির গভীর শিকড়ে রয়েছে এই ঘটনা। ধর্ষণ এবং খুন তো বটেই, কিন্তু এখানে বাঙালি জাতিকে টার্গেট করে ধর্ষণ, খুন, অপরাধের যে একটি পরস্পরা চালু হয়ে গেছে এই আমাদের এই পশ্চিমবঙ্গে গত কয়েক দশক ধরে, সেই পরস্পরায় কিন্তু এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। কোথাও কি মনে হচ্ছে বাঙালি ফাইট ব্যাক করতে, অর্থাৎ সরাসরি রুখে দাঁড়াতে কোথাও ভয় পাচ্ছে? তোমরা তোমাদের মায়েদের, বোনেদের রক্ষা করতে পারো না, তোমাদের ধ্বংস হয়ে যাওয়া উচিত। বাঙালি মেয়েদের প্রতি তাহলে এত আকর্ষণ কেন? বাঙালি নারীদের হিন্দি বলিয়ে বহিরাগতরা পর্ন তৈরি করে হিন্দিভাষী দর্শকামী অডিয়েন্সের জন্য। বিনীত গোয়েল এই মুহূর্তে কলকাতার পুলিশ কমিশনার, তার পদত্যাগের দাবিতেও জোরালো হয়েছে এবং সেখানে আবার একটা অবাঙালি নাম বিনীত গোয়েল। কেন এখানে কোনো বাঙালি অফিসার তদন্ত করলো না? সন্দীপ ঘোষ টাইপের কিছু, বিভীষণ মির্জাফর টাইপের বাঙালি, যারা কিনা আবার এসব বাঙালি টাঙালি এইসব জিনিস মানেন না। বাঙালির মধ্যে তাহলে মেনিমুখও প্রচুর। বহিরাগত পোষণকারী যেরকম তৃণমূল, বহিরাগতদের প্রতিনিধিত্ব করা বিজেপি। পশ্চিমবঙ্গতে ধরুন একটা হিন্দি ছবি মুক্তি পেল, সমসাময়িকভাবে একটা বাংলা ছবি মুক্তি পেল, ব্যবসার নিরিখে কিন্তু হিন্দি ছবিটা অনেক বেশি ব্যবসা করে। আপনার কি মনে হয় এই ব্যাপারে? বাঙালি হিরোইন চলে, বাঙালি হিরো চলে না বলিউডে। বাঙালি জাতির পুরুষকে বারবার করে তার মনোবল ভাঙা হচ্ছে এবং যৌন উৎপীড়নের শিকার বাঙালি রমণী। তিলোত্তমার ধর্ষণ ও খুনের পরিপ্রেক্ষিতে হিন্দি বলয় থেকে উঠে আসা বক্তব্যগুলো বাঙালি জনিত 150 গ্রাম বীর্য ধারণ করতে পারে, ইংরেজিতে লিখেছিল, এবং পুসি ক্যান হোল্ড 150 grams, or even a average Bengali girl can get 7-8 men. গর্গ, এখানে আমি একটা প্রশ্ন করব, তাহলে কি শুধুমাত্র বাইরের ভিন প্রদেশ থেকে যারা আসছে তারাই শুধু নারীর লোলুপ? বাঙালি কি অপরাধ করছে না? আমি সকলকে বলবো, ফেসবুক হোক, রেডিট হোক, টুইটার হোক, হ্যাশট্যাগ লিখে BANGALAN বাঙ্গালান অর্থাৎ বাঙালি নারী, এই হ্যাশট্যাগটি একবার ব্যবহার করতে। সংবিধান কি তাই বলে আসছে যে প্রদেশকে আগে রক্ষা করো, আগে নিজেদের ভূমিপুত্রকে রক্ষা করো, তারপর আমাদের দেশ মানে একটাই দেশ, ভারতবর্ষ, ভারত, এবং প্রত্যেকটা, যেটা বিবেকানন্দ বলে গেছিলেন, প্রত্যেকটা ভারতবাসী আমাদের ভাই। আর এই সঞ্জয় রায় আর এই ভেদিক ভিলেজে আমার স্বজাতির নারীদের যারা গণধর্ষণ করে, কেউ আমার ভাই নাই, আমি এদের মানুষ মনে করি না। কোথাও কি বাংলা পক্ষকে এই মুহূর্তে যে নিরামিষ দেখছি, আমিষ হয়ে উঠতে পারে যে কোনো মুহূর্তে? ছাগলে ঘাস খায় আর আমরা ছাগল খাই, তফাৎটা খুব ক্লিয়ার। বারে বারে যে এই বাঙালি অবাঙালি এই যে একটা বৈষম্য চলে আসছে, এই চারিদিকে এখন বৈষম্য বিরোধী যে আন্দোলন হচ্ছে, তার সঙ্গে কি এটা কাম্য? আজকে বাঙালি অন্যান্য রাজ্যে এত জায়গায় গেছে, সেখানে কোনো এই যে হায়দ্রাবাদে হোক, কেরলে হোক, মুম্বাইতে হোক, বাঙালি কোনো MLA MP ছেড়ে দাও, কাউন্সিলর হতে পেরেছে। এখানে এইসব ববি হাকিম আর অর্জুন সিং আর এই জিতেন তেওয়ারি আর এইসবগুলো করতে কেন হবে? ভবিষ্যতে গর্গ বাংলার হিটলার বা মুসলিনি হয়ে যাবে না তো? বাংলা পক্ষ এই পাটা, হাতটা, মগজটা সবকিছু সঞ্চালন শেখাচ্ছে বাঙালিকে, যাতে কিনা বাংলার মাটি থেকে আমরা হিন্দি এবং উর্দু সাম্রাজ্যবাদের শেষ চিহ্নটুকুকে উপড়ে দিতে পারি। Gauri Devi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. শুরু করছি আর প্লাস নিউজ রুম। আর প্লাস নিউজ রুমে আজকে আমি ঋতব্রত ভট্টাচার্য, আর আমার সঙ্গে রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন, নারায়ণ, সুচারু, এবং আমার সঙ্গে রয়েছে রুমঝুম, সৌরভ এবং অন্তরা। আরও অনেকে চলে আসবে, তার কারণ আজকে আর প্লাস নিউজ রুমে এমন একজন ব্যক্তিত্ব যিনি বাংলা ও বাঙালি নিয়ে অবিরত কাজ করে চলেছেন। এ বিষয়ে বলে রাখি যে বাঙালি বরাবরই মগজে বিশ্বাস করেন, আর মগজাস্ত্রে কে না বিশ্বাস করতে চায়। যেখানে ফেলুদা অবধি নির্ভর করতেন তার আগ্নেয় অস্ত্র নয়, মগজাস্ত্রে। অদ্ভুতভাবে হলেও মহাসমাপতন আজকে যিনি আসছেন বাংলা এবং বাঙালিকে নিয়ে বলবেন, তার নিজের বিষয় কিন্তু বিশেষ করে PhDর বিষয়, এবং পরবর্তীকালে পোস্টডক ফেলো হিসেবে তিনি এই মস্তিষ্ক নিয়েই চর্চা করেছেন হার্ভার্ড MITতে।
তার আগে ক্যালকাটা মেডিকেল কলেজে তিনি এমবিবিএস অর্থাৎ ডাক্তারও। সুতরাং অনিবার্য এবং অমোঘ এই সময় দাঁড়িয়ে কোনো বাঙালি যে প্রশ্নকে অবজ্ঞা করতে পারে না তা হচ্ছে আরজিকর। আরজিকর নিয়েও আলোচনা হবে। সরাসরি চলে যাচ্ছি গর্গ চট্টোপাধ্যায়ের কাছে। নমস্কার। গর্গ, আমরা অত্যন্ত আনন্দিত আপনি আমাদের আর+ নিউজ রুমে এসেছেন। আমরা দীর্ঘদিন ধরে একসঙ্গে অনেক অনুষ্ঠানে আমরা কথা বলেছি, কিন্তু আজকে একটু অন্যভাবে কথা বলবো, জানার চেষ্টা করব। যেহেতু একটা সময় এমবিবিএস করা ক্যালকাটা মেডিকেল কলেজে, একটা সময় হয়তো ডাক্তার হওয়ার স্বপ্নই আপনার ছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে আরজিকরের গোটা ঘটনাকে কিভাবে দেখছেন? আমি শুধু ডাক্তার বা চিকিৎসা শাস্ত্র নিয়ে আপনি পড়াশোনা করেছেন সেই জন্য বলছি না, একজন বাঙালি হিসেবে এই ঘটনাটাকে কি কোনো মনে হচ্ছে যে বিচ্ছিন্ন একটা ঘটনা? মনে হচ্ছে কি এই ঘটনাটা একটা শুধুই মাত্র একটা অপরাধ, নাকি এর পেছনে মনে হচ্ছে বাংলা, বাঙালি, এই জনজাতির গভীর শিকড়ে রয়েছে এই ঘটনা? সমগ্র বাঙালি জাতিকে এই নৃশংস ঘটনা নাড়িয়ে দিয়েছে, এবং যার প্রমাণ হচ্ছে বাঙালির যে গণক্ষোভ, গণজাগরণ আমি বলবো। এবং এই গণজাগরণের অভিমুখ হচ্ছে অবশ্যই অপরাধীর দিকে, ধর্ষকের দিকে, ধর্ষক এবং খুনির দিকে, এবং ধর্ষকরা অথবা খুনিদের দিকে, সেটা তদন্ত সাপেক্ষ। আমরা জানি অন্তত একজন সঞ্জয় রায়, সে ধরা পড়েছে, কাস্টাডিতে আছে। কিন্তু এর আরেকটি প্রেক্ষিত রয়েছে, যে প্রেক্ষিতটা আসলে বাঙালিকে বিশেষ করে ভাবিয়ে তোলা দরকার। এবং সেটা ধর্ষণ এবং খুন তো বটেই, কিন্তু এখানে বাঙালি জাতিকে টার্গেট করে ধর্ষণ, খুন, অপরাধের যে একটি পরস্পরা চালু হয়ে গেছে এই আমাদের এই পশ্চিমবঙ্গে গত কয়েক দশক ধরে, সেই পরস্পরায় কিন্তু এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমি যদি আরজিকর দিয়েই শুরু করি, আরজিকরে বাঙালি ডাক্তার বোন একজন খুন হয়েছেন, তিলোত্তমা আমরা যাকে বলছি, বাঙালি ডাক্তার বোন। এখানে বাঙালি কথাটা গুরুত্বপূর্ণ। বাঙালি কথাটা কেন গুরুত্বপূর্ণ? তার কারণ তাকে তার এই ধর্ষণ এবং খুনের দায়ে একমাত্র এখনো পর্যন্ত যে গ্রেফতার হয়েছে সে সঞ্জয় রায়। সে বাঙালি নয়, তার মাতৃভাষা বাংলা নয়, তার মাতৃভাষা হিন্দি অথবা ভোজপুরি, হোয়াট এভার। তার বাবা বিহার থেকে এসেছিল, এখানে ট্যাক্সি চালাতো। তারপরে পরবর্তী প্রজন্মে সে পুলিশ ওয়েলফেয়ার, সিভিক, এরকম নানা রকম জায়গায় এরা যেরকম সেদিয়ে যেতে পারে, সেই সেদিয়ে যাবার বিষয়টি করতে পেরেছে। তার দিদিও শুনলাম এরকম আরেকখানা সিভিক বা পুলিশের ইত্যাদিতে পেয়ে গেছে। একই সঙ্গে সে তার ফেসবুক প্রোফাইল আমরা দেখলাম। তাকে ফেসবুক প্রোফাইল থেকে যেটা খুব স্পষ্টভাবে বোঝা যায়, সে ছট পূজার অত্যন্ত অনুরাগী। ঠিক আছে, তার প্রোফাইলে হ্যাপি ছট পূজা ইত্যাদি এবং মস্ত কলার কাঁদি নিয়ে তার অন্যান্য দেশওয়ালি অ্যাসোসিয়েটসদের সাথে সে যাই হোক করছে ইত্যাদি। এই যে পিকচারটি, এবং তারপরে তার আরও কিছু মিডিয়াতে ইন্টারভিউ এসছে, সে রাস্তায় বাঙালি নারী দেখলে মাঝে মাঝে এরকম মানে টোন টিটকির না শ্লীলতাহানি কী কারণ মানে এখন লোকে শোনা কথা বলছে, কিন্তু মানে বাঙালি নারীর প্রতি তার একখানা লোলুপ ক্ষিপ্র দৃষ্টি ছিল। এমনকি প্রথম দিকের কিছু নিউজ আইটেম যেগুলো আস্তে আস্তে হঠাৎ কেন উবে গেল আমি বুঝতে পারলাম না, আরজিকরেও নারী নিরাপত্তা রক্ষীরা কিন্তু তার এই স্বভাবে ব্যতিব্যস্ত ছিল, এবং আরজিকরে তার অবাধ যাওয়া আসা ছিল। এবং এইখানে কিন্তু একটা ব্যক্তি, এবং অনেকের মনে হতে পারে সে বিহার থেকে তার বাবা এসছে, এটা প্রাসঙ্গিক কীভাবে আমি হঠাৎ তার সঙ্গে এত কথা বলছি কেন? সে যে আরজিকরে অবাধে ঢুকতো, সে যে হাসপাতালের দালাল চক্রের সঙ্গে যুক্ত ছিল, আপনি যদি পশ্চিমবঙ্গের রাজধানীতে যে কোনো এরকম মেডিকেল কলেজ হাসপাতালে চলে যান, এমনকি আমি যে মেডিকেল কলেজ থেকে পাশ করেছি, কলকাতা মেডিকেল কলেজ, আরজিকর মেডিকেল কলেজ, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ পার্ক সার্কাসের কাছে, অথবা পিজি, এনআরএস, দালাল চক্র কেউ বাঙালি নয়। তারা এই সঞ্জয় রায়েরই দেশওয়ালি ভাই তারা। এবং
এই যে তারা একটা এলো, সঙ্গে সঙ্গে নানা সরকারি আধা সরকারি সাদা কালো এবং ধূসর জায়গায় বাঙালিকে এইভাবে নিজের মাটিতে খুন ধর্ষণ এবং বলতে পারো যে বাংলার মাটিতে বহিরাগতকে জিজিয়া কর দিয়ে তাকে বাংলার মাটিতে হাসপাতালে এন্ট্রি পেতে হবে, এই যে সিচুয়েশনটা তৈরি হয়ে গেছে, এর সঙ্গেও রয়েছে কিন্তু এই সন্দীপ ঘোষ টাইপের কিছু বিভীষণ মির্জাফর টাইপের বাঙালি, যারা কিনা আবার এসব বাঙালি টাঙালি এইসব জিনিস মানেন না। যে কারণে সন্দীপ ঘোষের বডিগার্ড বা বাউন্সার যাই বলো, সে আবার সঞ্জয় রায়ের একজন দেশওয়ালি। সন্দীপ ঘোষ যে খয়রাতিগুলো করে বেরিয়েছে তার স্যাঙাতগুলোর মধ্যে, তার মধ্যেই আরজি করে যে ক্যান্টিনটি যাকে বিলি করেছে সে একজন এই দেশওয়ালি, ঠিক আছে, যে কিনা রীতিমতো হুমকি টুমকি দেয় সেখানকার ডাক্তারদের। এবং সন্দীপ ঘোষের দুর্নীতিগুলোর মধ্যে জড়িত সেগুলো যদি আস্তে আস্তে প্রকাশ্যে আসে, অবশ্যই তদন্ত সাপেক্ষ সব কথাই, আমি তো তদন্তকারী সংস্থা নই, কিন্তু যে ধরনের জিনিসের হ্যান্ডলিংয়ের কথা বলা হচ্ছে, ওষুধ, বর্জ্য পদার্থ, এসবেও দেখবে যে ওই এন্ড ট্রেডারটি আবার কোনো একটি দেশওয়ালি বা বহিরাগত হবে। অর্থাৎ এখানে বাঙালি মাঝে একখানা ওই কাজটা করিয়ে দেওয়া একখানা লিঞ্চপিনটা মাঝখানে লিঞ্চপিন হবে, কিন্তু এই ভ্যালু চেনের মধ্যে কিন্তু দেখবে যে বাঙালি একটা জায়গায় রয়েছে। এবং এখানেই আমাদের মনে হয় বাঙালি হিসেবে অক্ষমতা, যে আমরা সন্দীপ ঘোষ টাইপের বাঙালিদের কিন্তু মনে করি যে যেন এরা যেন খুব মহাপুরুষ, এরা বাঙালিকে বিশেষ করে পছন্দ করে না, এরা বিশ্ব মানব, এরা বাঙালিদের মধ্যে কোনো মানে বাঙালি বা বহিরাগত এই ভেদাভেদ করেন না। এই ভেদাভেদ কারা করে না, তার মানে সন্দীপ ঘোষ সেই টাইপের বাঙালি যে ক্রিমিনাল চেনে, সে নিজে ক্রিমিনাল, তাই সে ক্রিমিনাল চেনে, তাই জন্য দেখো সে ক্রিমিনাল বলতে কিন্তু মূলত দেশওয়ালি পরিবৃত করে ফেলেছে নিজেকে। এমনকি নিজের বডিগার্ড, একজন বডিগার্ড কি, যা একজন ক্রিমিনালের প্রতিটি গুপ্ত কথা যে জানবে সে তো বডিগার্ড, যে ছায়া সঙ্গী, সে একজন ক্রিমিনাল একটা ক্রিমিনালকেই বিশ্বাস করতে পেরেছে, সেই সঞ্জয় রায়। এবার একটা কথা বলবো, এটা কিন্তু বিচ্ছিন্ন ঘটনা নয়, এই আরজি করেও বিচ্ছিন্ন ঘটনা নয়। ঠিক তার কদিন পরে হাওড়াতে স্টেট জেনারেল হসপিটালে সিটি স্ক্যান রুমের মধ্যে একটি 13 বছরের নাবালিকাকে শ্লীলতাহানি করা হলো এবং বললে চোখে ইঞ্জেকশন দিয়ে দেওয়া হবে বলা হলো। শিহরিত হয়ে বাঙালি নারীরা তখন ঢুকলো, তাকে বুঝতে পারছে যে মেয়েটা ভয় পেয়ে আছে, হঠাৎ একটা সিটি স্ক্যান রুম থেকে একটা মেয়ে ভয় পেয়ে ওরকমভাবে বেরিয়ে আসবে কেন, সে তখন ওই ক্যামেরা আটকানোর চেষ্টা করছে, ওই মানে সাপদটি, হায়নাটি, সেও আমান রাজ, সেও এই সঞ্জয় রায়ের দেশওয়ালি। এবং এই সঞ্জয় রায় সঞ্জয় রায় সঞ্জয় রায় সঞ্জয় রায় এই নামটা বারবার বলছি কারণ বাঙালি মালিকানাধীন R+ চ্যানেল ছাড়া অন্যান্য চ্যানেল মিডিয়া একে সঞ্জয় রায় বলে উপস্থাপিত করেছে, অর্থাৎ একজন বাঙালি হিসেবে উপস্থাপিত করেছে, অর্থাৎ এই ভয়ঙ্কর অপরাধের মূল অভিমুখ ঘুরিয়ে দেবার চেষ্টা করেছে। কারণ ঘুরিয়ে না দিলে কি হয়, হয়তো সেই আশঙ্কায়, তার কারণ তাহলে এই বিচ্ছিন্ন ঘটনা মনে হবে বা আত্মঘৃণায় আমরা ভুগবো। আমরা তখন এই আমান রাজ আর সঞ্জয় রায়ের সঙ্গে যোগসূত্র খুঁজবো না, আমরা তখন আমান রাজ আর সঞ্জয় রায়ের সাথে ভেদিক ভিলেজে একটি বাঙালি কন্যাকে যখন এইরকমই কিছু আগারওয়াল আর এই সব কুমার ইত্যাদি মিলে যখন গণধর্ষণ করলো, তার মধ্যে কানেকশন খুঁজবো না। আবার তার সঙ্গে আমরা আইটিসি রয়্যালে যখন এই সেদিন 3-4 দিন আগে একটি রিয়ালিটি শোয়ের গায়িকা, বাঙালি গায়িকা, তাকে যে একজন গুপ্তা এবং একজন কুমার মিলে শ্লীলতাহানি করলো, ঠিক আছে, সেই আমরা আমরা উই উইল নট জয়েন দ্য ডটস। অর্থাৎ আমরা এই রাক্ষসের আকার বোঝার জন্য, দেখবেন ছোটোবেলায় না ছবির বই হতো যেখানে কিছু ডট দেওয়া থাকতো, আপনি যদি ওগুলোকে জুড়তেন তবে আকারটা পেতেন, আর আপনি যত ডট সরিয়ে দেবেন তত আকারটি বুঝতে পারবেন না। আসলে এই সঞ্জয় রায়কে সঞ্জয় রায় বলার মাধ্যমে বাংলার এক শ্রেণীর দালাল টাইপের মিডিয়া আমি বলবো, তারা কিন্তু যে বাঙালি
নেকড়েকে চেনার কথা তার চোখে ঠুলি পরিয়ে দিয়ে বলছে এবার তুমি একটু এরকম চোখ বন্ধ করে চেনার চেষ্টা করো, যাতে কিনা কামড়ের পর কামড় খায় সে বুঝতে না পারে এটা তার পোষা কুকুরটা খাচ্ছে না, একটা বন্য নেকড়ে কামড়টা দিচ্ছে। গর্গ, এখানে আমি একটা প্রশ্ন করব, তাহলে কি শুধুমাত্র বাইরের ভিন প্রদেশ থেকে যারা আসছে তারাই শুধু নারীর লোলুপ? বাঙালি কি অপরাধ করছে না? প্রথম কথা হচ্ছে যে পৃথিবীর প্রতিটি জাতিতে অপরাধী রয়েছে, ঠিক আছে? বাঙালি তো মানে মঙ্গল গ্রহ থেকে আসেনি যে তার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে কোনো অপরাধ প্রবণতা নেই, অন্তত একাংশের মধ্যে। প্রতিটি জাতিতে যেরকম ক্রিমিনাল থাকে, বাঙালি জাতির মধ্যেও ক্রিমিনাল আছে, বাঙালি জাতির মধ্যে খুনি আছে, ধর্ষক আছে, নৃশংস মানুষ রয়েছে, সব রয়েছে, ঠিক আছে? কিন্তু কোনটা নেই? যেটা নেই সেটা হলো যে বাঙালি তো অন্য অনেক অনেক রাজ্যে যায়, আমরা শুনি না বাঙালি হায়দ্রাবাদে গেছে, বাঙালি কত বাঙালি রয়েছে ঝাড়খণ্ডে, বিহারের কিছু কিছু অংশে, ঠিক আছে? কত বাঙালি এই কেরল গেছে ইত্যাদি, আমরা নানা রকম শুনি, আমরা গুরগাঁও গেছে ইত্যাদি। অন্য রাজ্য থেকে এসে বাঙালি নারীকে খুন, ধর্ষণ, শ্লীলতাহানি, আমি এবং যারা খবরের কাগজ পড়বেন, টিভি দেখবেন, খবর রাখবেন, তারা প্রতি সপ্তাহে বাংলার রাজধানীতে একাধিক কেস দেখিয়ে দেওয়া যাবে যেখানে যে ক্রিমিনাল সে বহিরাগত একজন পুরুষ, যে যার ওপর কিছু একটা ঘটছে এই ক্রাইমটা সে একজন বাঙালি নারী। গত এক সপ্তাহ কেন, গত এক বছর কেন, গত 5 বছর কেন, গত 10 বছর কেন, গত 50 বছরে কোনো বাঙালি ছেলে সে বিহারে বা ইউপিতে একটি বিহারি বা হিন্দুস্তানি ওখানকার মেয়েকে ধর্ষণ এবং খুন করেছে, প্রমাণ হবারও দরকার নেই, অভিযুক্ত এরকম একটা নিউজ আইটেম কেউ দেখাতে কেন পারবে না? নেই। তাহলে বাঙালির কি অপরাধ সত্তা রাজ্য সীমান্ত পেরোলে লোপ পেয়ে যায়? হ্যাঁ, লোপ পেয়ে যায়। কেন বলুন তো? তার কারণটা হচ্ছে বাইরে থেকে এসে কেউ এটা করলে কেউ টলারেট করে না, সে গণপিটুনিতে মারা যাবে, ঠিক আছে? এবং আশপাশেও বোধহয় 10,000 বাঙালিকে তখন তাড়িয়ে দেওয়া হবে, রাইট? এই কথাটা শুনলে মনে হয় এরম আবার হয় নাকি? উদাহরণ দিচ্ছি, গুজরাটে 2018 সালে একটি বিহারি, একজন বিহার থেকে আসা, তাকে যদি বিহারি বলা যায় হোয়াট এভার, সে একটি গুজরাটি মেয়েকে ধর্ষণ করেছিল। 2018 সাল, মোদি পিএম, মোদির কেউ একজন স্নেহভাজন, সে সিএম, ঠিক আছে? আমরা সবাই হিন্দু, আমরা সবাই ভারতীয়, আমরা আগে ভারতীয় আগে হিন্দু, আমরা আগে প্রাদেশিক নই, এই ভাবধারা যারা প্রচারিত করে থাকে, এই ভাবধারার ফ্যাক্টরির হেডকোয়ার্টার। এক সপ্তাহের মধ্যে 50,000 ইউপি বিহারের মানুষকে, অর্থাৎ হিন্দুস্তানিদের, গুজরাট থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এবং গুজরাটের গুজরাটি ডিজিপিকে যখন প্রশ্ন করা হচ্ছিল যে কি হচ্ছে, এরকম মাস এক্সোডাস হচ্ছে, ওরা বেড়াতে যাচ্ছে, এইটা ছিল গুজরাটি যে ডিজিপি তার বিবৃতি। এটাও বিচ্ছিন্ন ঘটনা নয়। একই রকমভাবে আসামে এই 9ই আগস্টে আমাদের তিলোত্তমার ঘটনার পরেই আসামের শিবসাগর, সেখানে একটি মারোয়ারি পরিবারের একজন ছেলে, সে একটি অসমিয়া মেয়ের শ্লীলতাহানি করে, তাকে তো গণপিটুনি দিয়ে গ্রেপ্তার টেপ্তার, সে তো ইমিডিয়েট, ঠিক আছে? ওখানে কিন্তু এই মারিস না, এই ধরিস না, এই ভাই ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এইসব পাবলিক নেই ওখানে, ঠিক আছে? এই 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 ন্যাকা বদমাইশ জাতিদ্রোহীগুলো, যেগুলো বাঙালিরা গত 50-60 বছরে বাংলার মাটিতে তৈরি করেছে, বাঘাযতীন আর সূর্যসেনরা লোপ পেয়ে এই যে এই মেনিমুখগুলো তৈরি হয়েছে, এগুলো ওদের নেই। বাঙালির মধ্যে তাহলে মেনিমুখ প্রচুর তৈরি করা হয়েছে। তার কারণ একটা জাতির ওপর যদি বারবার সেই জাতির নারীদের ওপর অভিঘাত আসে, সেই জাতির পুরুষদের যদি বারবার পুরুষত্বহীন বলে প্রচার করা হয়, সামগ্রিকভাবে একটা জাতির ওপর যে চেতনাগত আগ্রাসন যেটা ঘটে, তার ফলে তারা মেনিমুখ হয়ে যায়। মেনিমুখ বলতে
স্বজাতির যে অধিকার, স্বাভাবিক অধিকার যা পৃথিবীতে যে কোনো জাতির আছে, সেই অধিকার নিজের মাটিতে কায়েম করার অক্ষমতা। সেই আসামের যে ঘটনাটা বলছিলাম, এই সেদিন আমি রিসেন্ট ঘটনাগুলোই শুধু বলবো, ছেলেটা কিন্তু ওরকমভাবে প্রসেস করলোই, প্রথমে একটু মানে পালিশ করে তারপরে পুলিশকে দিল। সেখানকার কমিউনিটি লিডার যারা মারোয়ারিদের শিবসাগর টাউনে, ঠিক আছে, একটা কথা আছে নাকি, যাহা যাতা বয়েল গাড়ি ওহা পৌঁছতা মারোয়ারি, তো শিবসাগরেও পৌঁছে গেছে। সেটার মধ্যে কোনো দোষ নেই, ভারত অবাধ একটি জায়গা, যে যেখানে ইচ্ছে যেতে পারে। বাট সেখানকার যারা মারোয়ারি সমাজ, মারোয়ারি ব্যবসায়ী সমিতি ফমিতি ইত্যাদি, তাদের যেগুলো বানিয়ে রাখে, ঠিক আছে, ওই ফ্রি জলের ট্রাস্ট, তো জলছত্র ট্রাস্টগুলো, তারা একটি টাউন হলে হাঁটু গেড়ে ক্ষমা চাইল, জাতি টু জাতি। এ কিন্তু অপরাধ করেনি, এর ছেলে কিন্তু করেনি, বা এ কিছু করেনি, কমিউনিটির হয়ে ভূমিপুত্রদের কাছে। এটাও খুব গুরুত্বপূর্ণ। সে একই সময় আমরা দেখি গত বছর প্রমোদ সাওয়ান্ত, ঠিক আছে, বিজেপির চিফ মিনিস্টার, সে বলছে, গোয়ার চিফ মিনিস্টার, সে বলছে যে গোয়া একটা ট্যুরিজমের এরিয়া, এখানে লোকে আনন্দ করতে আসে, ঠিক আছে, নারীরাও আসেন। আমরা এই বাংলার মাটিতে যে রাত দখলের কথা বলছি, যে অবাধে মেয়েরা চলাফেরা করবে তাদের ইচ্ছে মতো, গোয়া সেরকম একটি জায়গা যেখানে বিনোদনের কারণে একটা অবাধ চলাফেরার পরিবেশ থাকা খুব গুরুত্বপূর্ণ। একটা চিফ মিনিস্টারের জন্য, তার ইকোনমির জন্য এটা গুরুত্বপূর্ণ। সে বলছে আমার এখানে 90% ক্রাইম ইউপি বিহারের লোকজন করে। একদম দ্য হিন্দুর আমি একদম রিপোর্ট বলছি। এটা আমাদের কিছু একটা বলছে বারবার, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা তো একদম পাশে, তবু এদের এখানে ট্রেনে ফেনে যেতে হয় একটু দূরে দূরে। আমার এখানে তো ঘন্টায় ঘন্টায় বাস আছে, এখানে শুধু এখানে পৌঁছতেও হয় না। এখানে অলরেডি রিসরা আছে, এখানে অলরেডি ভাটপাড়া আছে, এখানে অলরেডি বড় বাজার আছে, এখানে অলরেডি রাজা বাজার আছে, এখানে অলরেডি তপসিয়া আছে, এখানে অলরেডি আমার মোমিনপুর আছে, এখানে অলরেডি খিদিরপুর আছে, এখানে অলরেডি আসানসোল, রানীগঞ্জ, কুলটি, বারাবণী, পাণ্ডবেশ্বর আছে, এখানে অলরেডি খড়গপুর আছে, এখানে অলরেডি এনজেপি আছে, এখানে অলরেডি বাগডোগরা আছে, এখানে অলরেডি বলতে বলতে আমার মুখের থুতু উঠে যাবে। এবং শুধু তা নয়, হুগলি নদীর দুই পার, যেটা ছিল একসময় বাঙালির স্বাস্থ্য শিক্ষার জায়গা, সেই ভাটপাড়া হয়ে গেছে ছাপড়া এবং মুঙ্গেরের অস্ত্র শিক্ষার জায়গা। ব্যারাকপুরে কদিন আগে একজন বাঙালি স্বর্ণ ব্যবসায়ীকে খুন করা হলো। ব্যারাকপুর কোর্ট তাদের ওই সব একদম দেশওয়ালি, তারা তাদের গর্গ, আমি এর ইতিহাসে যাব। কোথাও কি মনে হচ্ছে একটা সময় বর্গীদের হানা, গ্রামের পর গ্রাম, এবং যে গণহত্যা গণধর্ষণ হয়েছে, তারপর থেকে তো লাগাতার, তারপর শ্রী শ্রী চৈতন্যদেবের একটা সময়, তার আগে এবং পরে অসংখ্য ঘটনা, এবং সর্বশেষ ঘটনা যখন পশ্চিম বাংলা তৈরি হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ পূর্ব পাকিস্তান তৈরি হচ্ছে, বাঙালি জনজাতি, সেক্ষেত্রে বাঙালি রমণী, তাদেরকে ধর্ষণ করা হয়েছে লাখে লাখে, এবং খুনও করা হয়েছে পুরুষদের। কোথাও কি মনে হচ্ছে আমাদের জাতির ওপর এই স্মৃতিগুলো এতটাই দগদগে যে বাঙালি ফাইট ব্যাক করতে, অর্থাৎ সরাসরি রুখে দাঁড়াতে কোথাও ভয় পাচ্ছে? ভয় পাচ্ছে আমি বলবো না। যেটা ঘটে গেছে, যে একটা জাতি যে ফাইট ব্যাক করে, যে প্রতিরোধটা করে, এটা যাদের মাধ্যমে একটি গণতান্ত্রিক সমাজে করার কথা, সেগুলো হচ্ছে তার রাজনৈতিক দল। সেইগুলি এমনভাবে হয় তারা দিল্লিমুখী, দিল্লি কেন্দ্রিক, অর্থাৎ ওরা কি মনে করবে ইত্যাদি, এরকম একটা জিনিস মনে করা, অথবা বহিরাগত তোষণকারী, অথবা সম্পূর্ণভাবে বহিরাগতদের প্রতিনিধিত্বকারী। বহিরাগত তোষণকারী যেরকম তৃণমূল, বহিরাগতদের প্রতিনিধিত্ব করা বিজেপি, আর মাঝে এই সিপিএম কংগ্রেস টাইপের আছে, যাদের এখানে এইসব বললে অন্য জায়গায় সমস্যা হবে টাইপস। 47 এটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমি একটু যদি পেছনে যাই, আমরা জানি ক্লাইভ, মির্জাফর, ক্লাইভ সব জানি আমরা। আচ্ছা, ক্লাইভের সেনা কারা ছিল? ক্লাইভ তো গুটি কতক সাহেব এনেছিল সাথে।
আর বাকি যে মানে কালাদবি, ঠিক আছে, এখানকার না, মানে আমি বলছি ঝাড়খণ্ড, বিহার, ইউপি। ঝাড়খণ্ড না, মুঙ্গের, ভোজপুর, মানে অর্জুন সিং জিতেন তেওয়ারিদের এলাকা, অর্জুন সিং জিতেন তেওয়ারিদের এলাকা, জাভেদ খান ববি হাকিমদের এলাকা, ভেরি ক্লিয়ার। আমরা কিন্তু যদি বা তারপরে একটা কি ছিল এই হাওড়াতেও একটা এমএলএ ছিল সিপিএমের, কি একটা নাম ছিল জানো, ঠিক আছে, তারপরে রাম পেয়ারে রাম আর একটা, মানে এটা একটা লম্বা পরস্পর রয়েছে। এইটা ক্লাইভ তো নিজে সেখানে লিখছেন, ক্লাইভ তো সেখানে নিজে তার দিনপঞ্জিতে লিখছেন, তিনি যখন যুদ্ধ জয়ের পর, পলাশির যুদ্ধে জয়ের পর তিনি যখন এগিয়ে যাচ্ছেন মুর্শিদাবাদের দিকে, রাস্তায় যে পরিমাণ লোক দাঁড়িয়ে আছে তারা যদি একটা করেও ইট বা পাথর ছোড়ে তাহলে পুরো সৈন্যবাহিনী ছত্রখান হয়ে যাবে। কিন্তু ক্লাইভ খুব আশ্চর্য হয়েছেন, কেউ বাধা দেওয়া তো দূরের কথা, গুটি কয়েক সেনা নিয়ে যখন মুর্শিদাবাদের দিকে যাচ্ছেন, পথের ধারে অজস্র এখানকার মানুষ তারা দাঁড়িয়ে আছে। তুমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললে, ঠিক আছে, মার্কিন সংবিধানে রাইট টু বিয়ার আর্মস, ঠিক আছে, যে জনগণের হাতে অস্ত্র, অস্ত্র মানে যেখানে মেশিন গান নিয়ে ঘুরবো তা না, ঠিক আছে, কিন্তু প্রতিরোধের একখানা জায়গা, একখানা জাতিকে যদি ধরে ধরে যে মানে তার একটি সশস্ত্র অংশ সেনা, ঠিক আছে, থাকবে, তার কোনো প্রতিনিধিত্ব থাকবে, এটা যখন ধ্বংস করে দেওয়া হয় প্রজন্মের পর প্রজন্ম, যেরকম ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট নেই, বেঙ্গল রেজিমেন্টই বন্ধ, বিহার বেঙ্গলি রেজিমেন্ট, বিহার রেজিমেন্ট আছে, তার হেডকোয়ার্টার কলকাতায়, তার হেডকোয়ার্টার কলকাতায়। আসলে বিহার রেজিমেন্ট হেডকোয়ার্টার কলকাতায়, এটাই তো ক্লাইভের সেই স্থানীয় পল্টন। একটু ভাবতে হবে তো যে লোকাল বাঙালি পেল না, কেন পেল না? লোকাল বাঙালি তো এই লড়াইটা লড়বে না, তার জন্য তাকে বহিরাগত কাউকে আনতে হবে, যার কাছে সে একটি শ্বেতাঙ্গ সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসনের, লুণ্ঠনের সহযোগী হবে। তারও আগে আমরা যদি চলে যাই, বাঙালি যখন শেষ একটা আর্মড, তার নিজস্ব একটা জায়গা ছিল, সে যে 12 ভূঁইয়াদের সময়, কেদার রায়, প্রতাপাদিত্য, ইশাখা মুশাখা, তাদের যে কনফেডারেসি, ঠিক আছে, বিরুদ্ধে কে আসছে? আকবর, যেটা কিনা আবার দিল্লি আমাদের তাকে মহান ভাবতে শেখায়, অথচ সে একজন বাংলা এবং বাংলার ওপর একজন আগ্রাসনকারী। কিন্তু আগ্রাসনকারী সে হ্যান্ডসটাকে, হ্যান্ডস হচ্ছে অধুনা রাজস্থানের, ঠিক আছে, মানসিংহ, সে যে এই আক্রমণ করবে বাংলাকে, যে লুট করবে, দখল করবে, এর জন্য যে সেনা বহর জোগাড় করা হবে কোথা থেকে? সেই দেশওয়ালিদের এলাকা থেকে। সেনা বহরকে মাইনে দেওয়া হবে অ্যাডভান্সে, যে যাও বাঙ্গালকে লুটলো, ঠিক আছে, এর জন্য অ্যাডভান্সের পয়সা কে দেবে? মারোয়ারি মানি লেন্ডাররা, ঠিক আছে, একদম সেই সময়। আচ্ছা, এখনো কি লক্ষ্য করেছেন আলিপুরের লেক টাউনে কাদের বাড়িতে শুধু হিন্দুস্তানি সিকিউরিটি গার্ড থাকে? ভুলেও একটা বাঙালি সিকিউরিটি গার্ড থাকে না? আসলে এটা কি তাহলে প্রজন্মগত অপরাধ এবং অপরাধের ওপর যেটা নিজস্ব কি বলবো পরিবারের মধ্যে আমরা জানি, যেটা আমরা করেছি, অনেকে বলে না যে পরিবারে একটা কথা চলে, আমরা কিন্তু ভাই ভেতরে ভেতরে জানি আমরা কি করেছি। মানে না, তাহলে কি আমি ধরে নেবো আবহমান কাল ধরে বাংলা বিদ্বেষীটা প্রভাবিত হচ্ছে? ছোট্ট কথা বলি, 1857 সালে, ঠিক আছে, মঙ্গল পাণ্ডে এই টোটা নিয়ে তার সমস্যা যেদিন হলো, তার আগের দিন অবধি তো সে বাংলার মাটিতে, বাঙালির বুকে ওই টোটাটা ঢোকানোর জন্য তো পয়সা পেত। সে তো মানে কি বলবো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে পুজো করার জন্য তো রিক্রুট করেনি, করেছিল কি? বাঙালির বুকে গুলি মারার জন্য তো রিক্রুট করেছিল, এবং মাইনে পেতও সে। অর্থাৎ এমপ্লয়ার ওয়াজ হ্যাপি উইথ হিজ পারফরমেন্স, সে ছাঁটাই হয়নি। আমাদের কিন্তু যদি বাংলা ও বাঙালির দৃষ্টিকোণ থেকে যদি আমরা না দেখি আমাদের ইতিহাস, তার কারণ আমরা আমাদের মাটির ওপর দাঁড়িয়ে আছি। একজন বিখ্যাত মার্কিন কবি বলেছিলেন, হোয়াট আই স্ট্যান্ড ফর ইজ হোয়াট আই স্ট্যান্ড অন, ঠিক আছে? যদি আমরা তা না করি, আমরা চিরকাল জানব যে হর্ষবর্ধন পূব দিকে শশাঙ্ককে আক্রমণ করেছিলেন, পূব দিকে গেছিলেন,
অর্থাৎ আমরা হর্ষবর্ধনের সেনার সঙ্গে এমবেডেড হয়ে ইতিহাসকে দেখার চেষ্টা করব। আমি বলছি শশাঙ্কর সেনা শিবিরের থেকে দেখুন যে পশ্চিম দিক থেকে হর্ষবর্ধনের সেনাবহর এগিয়ে আসছে। এই দুটো দৃষ্টিকোণ খুব আলাদা আলাদা দৃষ্টিকোণ। অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। না আমি 1947 সালের কথাটা কেন বলছি এবং বাঙালি এইতে এত বড় একটা অভিঘাত 47, যে পশ্চিমবঙ্গের আমরা যারা একটা বড় সময়ের জন্য এমন একটা জিনিস হয়ে গেল যে এই যে থাকতে দিয়েছে এই অনেক, আমার অধিকার এই যে থাকতে দিয়েছে, এই যে বেঁচে পড়তে আছি এই অনেক, এই যে একখানা ভয়ঙ্কর নিজের মাটিতে আশ্রিত হবার একখানা চেতনা তৈরি হয়ে গেল এবং আমাদের উপর শাসন করতে থেকেছে একটা বড় সময় ধরে সুভাষ বিরোধী, বাংলা বিরোধী। 1943-এ 60 লাখ বাঙালিকে খুব কালোবাজারি এবং চালের কালোবাজারি মজুতদারি করে খুন করা বড় বাজারিয়াদের সাংগঠনিক দোসররা, তাদের অনুসারী যে রাজনৈতিক শ্রেণী, তারাই তো আমাদের 47 থেকে হাতটা ধরেছিল, তাই না? আমরা ভেবেছিলাম তারাই সহায়, সেটা তারা কোন চেতনা করবে? তাহলে সাহস হয় পশ্চিমবাংলার মাটিতে বলা যে পশ্চিমবঙ্গ এবং বিহার একীকরণ করে দাও। আজকে কল্পনা করতে পারো যদি সেটা সফল হয়ে যেত, যদি প্রফেসর মেঘনাথ সাহা এবং জ্যোতি বসুরা যদি একযোগে এটা না আটকাতো, আজকে আমরা কোথায় যেতাম? আমাদের কিন্তু বুঝতে হবে যে আমাদের কিন্তু পূর্বপুরুষরা এই সমস্যার কথাই, ভয়ঙ্কর অবস্থার কথা অনেক আগেও বলে গেছেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় আজ থেকে 100 বছর আগে বলছেন, বাংলার মাটিতে অবাঙালির অর্জিত প্রতিটি টাকা হলো বাংলার হতভাগ্য সন্তানদের মুখ থেকে কেড়ে নেওয়া অন্যের সমান। 100 বছর আগে বলছেন। কিন্তু বাঙালির হুঁশ ফেরেনি। না আমি এখানে তাহলে একটা কথা খুব পরিষ্কার জানতে চাইবো যে একদিকে পূর্ব পাকিস্তান, তৎকালীন শত্রু দেশ, এখন বাংলাদেশ, অন্যদিকে বিহার, এখনো খুব মিত্র না, এখনো মিত্র না, কিন্তু কিন্তু একদিকে বাংলাদেশ, অন্যদিকে বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, অবাঙালি, মধ্যখানে গাজা স্ট্রিপের মতো বিপন্ন বাঙালি আজকে তারা বসবাস করছে। তারা তাদের কয়েকটা যে ঘটনা বলা হলো তাতে মনে হচ্ছে তারা পরের আশ্রয়ে বিশেষ করে তারা মনে করাই হচ্ছে একটা পরজীবীর মতো বাস করছে। তাহলে এটাই ঠিক না। তার কারণ যদি আমার চেতনা গড়ার যে প্রক্রিয়াগুলি, তার মধ্যে মিডিয়া আছে, বয়ান রয়েছে, রাজনৈতিক বয়ান, সাহিত্যের বয়ান, ঠিক আছে, পাবলিক ডিসকোর্সের বয়ান যাকে বলে, সব রয়েছে, এগুলো উৎপাদন করার যে যন্ত্রগুলি, যে উপায়গুলি, সে বই হোক, মিডিয়া হোক, চ্যানেল হোক, ইউটিউব হোক, হোয়াটসঅ্যাপ হোক, যা হোক, সব কিছু, খবরের কাগজ হোক, এগুলোর মালিকানা যদি বাঙালির না হয়, তাহলে আমার মাথায় যে বয়ানটা ঢুকবে সেটা তো আমার স্বার্থের বয়ান হবে না, সেটা আমার স্বার্থে তো তৈরি হবে না। অসমিয়াদের সংখ্যা 3 কোটি, বাঙালির সংখ্যা পশ্চিমবঙ্গে 10 কোটি। অসমিয়ারা যেটা করতে পারছে বাঙালিরা করতে পারছে না, আমি কি করে বলে মেনে নিই? এটা গাজা স্ট্রিপ পশ্চিমবঙ্গের 10 থেকে 12 কোটি পপুলেশন জার্মানির সমান। আমরা যেন এইভাবে আমরা উপদ্রুত এবং শুকিয়ে গেলাম আমরা না মনে করি আমরা বিশ্বের সেই শ্রেষ্ঠতম জায়গায় বাস করি, যেখানে যুগান্তর ধরে সারা বিশ্ব থেকে ধন লোলুপ, নারী লোলুপ সাপদরা বারবার আক্রমণ করেছে, তবু আমরা মোগল তাড়িয়েছি, ব্রিটিশ তাড়িয়েছি এবং পূর্ব বাংলা পাকিস্তান তাড়িয়েছে। অবশ্যই ইতিহাসে তো তথ্য নেই, কিন্তু বলা হয় চেঙ্গিস খাঁ থেকে আলেকজান্ডার, তারা কখনো না কখনো তারা ভেবেছিল এই জায়গাটাও তাদের হবে। এবং অনেকে বলেন সেটা ঈর্ষার কারণেও হতে পারে, সেটা আমাদের মহাকাব্যে আমাদের এই অঞ্চলটাকে মায়া, যোগিনী, ডাকিনী
একটা অদ্ভুতভাবে আরোপিত করা হয়েছে, এটাও তো অস্বীকার করতে পারি না। মহাকাব্যেতেও বাংলাকে তো সেই জায়গাটা দেওয়া হয়নি। কিন্তু প্রশ্ন হচ্ছে, দুটো প্রশ্ন। এই যে নারী লোলু বাঙালি মেয়েদের প্রতি তাহলে এত আকর্ষণ কেন? এটা কি শুধুমাত্র বুদ্ধিমত্তা, মাছ খায় বলে ত্বক খুব সুন্দর, সৌন্দর্য এবং না 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 বৈধব্যের না, মিশেলের জন্য? একদম না, একদম না। প্রথমত, হিন্দি সাম্রাজ্যবাদের এই যে গঠিত, বা হিন্দি উর্দু সাম্রাজ্যবাদের এই যে গঠিত বাঙালি নারী লোলুপতা, এটা যে কোনো সাম্রাজ্যবাদের যে আদিমতম যে ঝোঁকগুলি থাকে, সেই ঝোঁকগুলিরই অংশ। আমরা কি, একটা সাম্রাজ্যবাদ কি দখল করে? ঠিক আছে, জমি, অর্থনীতি, অর্থাৎ মানে খুব প্রাচীনকালে আমরা যদি দেখি, জমি, গরু, নারী। ঠিক আছে, গরু হচ্ছে অর্থনীতি, তখন চাষ করবে, আমি ওই প্রোডাকশন সিস্টেমটা, জমি মানে একদম আবাদ ভূমি, এবং নারী অর্থাৎ জনবিন্যাস বদল, পরবর্তী প্রজন্ম তৈরি হবে আমার মতো, যাতে এই জাতিটি আর না থাকে, আস্তে আস্তে এই জাতিটি শেষ করে দেওয়া যায়। এবং একই সঙ্গে এই জাতির পুরুষদের কাছে প্রমাণ পাশের সামনে দেখিয়ে দেওয়া যায় যে তোমরা হীনবল, তোমরা কেউ না, তোমরা তোমাদের মায়েদের বোনেদের রক্ষা করতে পারো না, তোমাদের ধ্বংস হয়ে যাওয়া উচিত, তোমাদের ধ্বংস হয়ে যাওয়াই যেন ভবিতব্য। এটা খুব স্পষ্টভাবে, যেটাকে বলেন একটা মোরাল ডাউন করা। ঠিক আছে, এটা বিশ্ব জুড়ে বারবার হয়েছে যে কোনো সাম্রাজ্যবাদের এটা চরিত্র। এই সাম্রাজ্যবাদের চরিত্রের মধ্যে আমি যদি খুব সহজ করে বলি, লক্ষ্য করে দেখবে বর্তমান বিশ্বে, আমাদের এই বাংলায় এবং ভারতবর্ষে, এর কিন্তু বেশ কিছু, তুমি যে কথাগুলি বললে, ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি একটু প্রভোগ করার জন্য বলছো, কিন্তু এই অবধারণাগুলো তো গঠন করে দেওয়া হয়। ঠিক আছে, প্রথম কথা, আচ্ছা লক্ষ্য, যেরকম হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির কথা যদি আমি বলি, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বিপাশা বসু ডাস্কি বেঙ্গলি বিউটি, ঠিক আছে, এই যে তার জাতির সূচক ব্যাপারটি যে দেওয়া হলো, এটা কোনো রাজস্থানী বিউটি বলে কাউকে চালানো হয়, ইউপি বিউটি বলে কাউকে চালানো হয়, বিহার বিউটি, এমপি বিউটি, গুজরাট বিউটি বলে কাউকে চালানো হয়? মহারাষ্ট্র হয় না? নিশ্চয়ই অনেক রয়েছে। খোদ বলিউড মহারাষ্ট্র বললে ওই ফিল্ম প্রোডাকশন ইউনিটে ছাই পড়ে থাকতো। ঠিক আছে, ছাই পড়ে থাকতো। ওকে, বেঙ্গলি বিউটি, এখানে আবার বহিরাগত মালিকানাধীন অ্যাপ, সেখানে বাঙালি নারী অবাঙালি ছেলেদের বিশেষভাবে পছন্দ করে এই প্রচারণার কন্টেন্ট তৈরি হয়। দুটো জিনিসের এক জায়গায় বুঝতে হবে। এখানে কিন্তু বাঙালি কথাটা খুব স্পেসিফিক লিখছে, অবাঙালি কথাটা খুব স্পেসিফিক লিখছে, ওখানে বাঙালি কথাটা খুব স্পেসিফিক লিখছে। বাঙালি হিরোইন চলে, বাঙালি হিরো চলে না। বলিউডে বাঙালি হিরো চলে না। তার কারণ এই কথাগুলো যে বলছি, আবার এটা তো হচ্ছে একটা সিনেমা, প্রেজেন্টেবল। ঠিক আছে, এই ধারাটা শেষ করে দিই। এর পরের জায়গায় রয়েছে কি বলতো, এর পরের জায়গায় রয়েছে পর্নোগ্রাফি। পর্নোগ্রাফি হচ্ছে সেই জায়গা, বাঙালি নারী হচ্ছে ভারতের মাটিতে একমাত্র ফেটিশ অবজেক্ট, যার হিন্দিভাষী অডিয়েন্সের জন্য আজকে বাংলার মাটিতে বাঙালি নারীদের হিন্দি বলিয়ে বহিরাগতরা পর্ন তৈরি করে হিন্দিভাষী দর্শকামী অডিয়েন্সের জন্য। সিরিজের নাম দেওয়া হয় রসগুল্লা, মাঝে মাঝে লালপাড় পরানো হয়। এবং তারও যদি আমরা গভীরে চলে যাই, রয়েছে এই তিলোত্তমার ধর্ষণ ও খুনের পরিপ্রেক্ষিতে হিন্দি বলয় থেকে উঠে আসা বক্তব্যগুলো বাঙালি জনিত 150 গ্রাম বীর্য ধারণ করতে পারে। ইংরেজিতে লিখেছিল এবং পুসি ক্যান হোল্ড 150 গ্রামস। or তুষার মোগেওয়ালা নামে আরেকজন, বুঝতে পারছেন কোন সব এলাকার, ঠিক আছে, এখানে অনেকগুলো ওয়ালা টালা আছে, ঠিক আছে, ভালো মোড়ই নিয়ে নিয়েছে ওয়ালারা। তো সেখানে বলছে যে ইভেন এ অ্যাভারেজ বেঙ্গলি গার্ল ক্যান গেট 7-8 মেন, ঠিক আছে,
এটাই প্রমাণ করে মানে কি 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 জিনিসটা হচ্ছে। কিন্তু আমরা এই পুরো বিষয়টা যদি এই দগদগে কথাগুলো বলে যে বাঙালি পুরুষের মধ্যে রাগ উদ্রেক করা, হ্যাঁ রাগ উদ্রেক তো হবেই যদি শরীরে রক্ত থাকে, কিন্তু আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সাম্রাজ্যবাদের সেই চতুর্মাত্রিক মডেলটি, যেখানে একটি আগ্রাসী জাতির পুরুষ যখন একটি সাম্রাজ্যবাদের জাতির পুরুষ যখন একটি এলাকা দখল করতে যায়, তখন তার সম্মুখ সমরে দাঁড়ায় হচ্ছে সেই এলাকা সেই জাতির ভূমিপুত্র জাতির পুরুষরা, তাই যে চতুর্মাত্রিক যৌন রাজনীতি তৈরি হয় সাম্রাজ্যবাদের, সেখানে সাম্রাজ্যবাদী পুরুষ প্রথম জিনিসটা হচ্ছে যে ভূমিপুত্র জাতি যে তাকে দুর্বল করে দাও মানসিকভাবে। সে হচ্ছে যৌন অক্ষম। আমি একটা কথা বলি, তাহলে চতুর্মাত্রাটা খুব গুরুত্বপূর্ণ, পরেরটা কিন্তু যুক্তির মতো আসবে। সে যৌন অক্ষম মানে তার স্বজাতির ভূমিপুত্র জাতির যে নারীরা, তারা চরমভাবে যৌন উপেক্ষিত, ফলে যৌন আকাঙ্ক্ষায় সারাক্ষণ উত্তেজিত, এমনকি তা যদি ধর্ষকামও হয় তাহলেও ঠিক আছে, এবং সেই জায়গাটা ভরাট করবে কে, সেই তথাকথিত বাসনাকে অবশ্যই আসল মরদরা, যারা হচ্ছে আগ্রাসী জাতির পুরুষ। এবং এই পুরো ইকুয়েশনের মধ্যে কিন্তু এই আগ্রাসী জাতির নারী থাকবে না, তারা হচ্ছে পবিত্র, তারা হচ্ছে ঘরে নিয়ে যাবার মতো ওই সব চালুনি দিয়ে ওই সব। না, তাহলে আমি কি তাহলে ধরে নেব এই যে সঞ্জয় রায় সে এই ধরনের বিভিন্ন মিউজিক ভিডিও হতে পারে, কে কোথায় ভোটে দাঁড়িয়েছিল যাকে সরিয়ে দেওয়া হলো, বাঙালি মহিলা জারিত হয়েছে এইসবের দ্বারা। তার মানে ওই যারা যেসব গায়কদের তাড়িয়ে দেওয়া হলো পশ্চিম বাংলায়, মানে সে আসতে ভয় পেল, তাদের মিউজিক ভিডিওগুলো কোথাও এই সঞ্জয় রায়দের মতো ধর্ষকামীদের উদ্দীপ্ত করেছে। এটা মিথজীবী একটা প্রক্রিয়া। আমি সকলকে বলবো, ফেসবুক হোক, রেডিট হোক, টুইটার হোক, হ্যাশট্যাগ লিখে BANGALAN বাঙ্গালান অর্থাৎ বাঙালি নারী, এই হ্যাশট্যাগটি একবার ব্যবহার করতে কি প্রোডাক্ট কি রেজাল্ট আসবে, এর থেকে মোটামুটি বুঝে যাবে যে স্বামী বিবেকানন্দ নিজেকে আপডেট করতেন আজকের দিনে যদি উনি জন্মাতেন, যে আমার ভাই, সে আমার ভাই, এই সব ভারতবাসী আমার ভাই না, এই বাঙ্গালান হ্যাশট্যাগ যারা করছে, আর এই সঞ্জয় রায় আর এই ভেদিক ভিলেজে আমার স্বজাতির নারীদের যারা গণধর্ষণ করে, কেউ আমার ভাই নাই, আমি এদের মানুষ মনে করি না, আমি এদের মানব সভ্যতার অংশ মনে করি না। এক। দ্বিতীয় কথা হচ্ছে, এই যে তুমি বললে যে, আমি বলি এই যে কি ওটা খেসারি যাদব, একটা খেসারি লাল একটা রয়েছে, খেসারি লাল যাদব, এবং তারপরে ধরুন ওই কি ওটা ছিল, ওটার নাম যেটাকে দাঁড় করিয়েছিল ওই আসানসোলের, একটু নামটা বলো, পবন সিং। তো এরা যে গানগুলো করে, তথা গান বলবো, বেসিক্যালি এরা ভোজপুরি পর্ন স্টার, ঠিক আছে। আমি তোমার এই যে ধারার, এই সাংস্কৃতিক ধারার, ঠিক আছে, এটা যদি তাদের সংস্কৃতি বলা হয়, যার কিনা কোটি কোটি ভিউজ, সেই সাংস্কৃতিক ধারা করে গানের কিছু আমি উদাহরণ দিচ্ছি, বাঙ্গালওয়ালি শিল টুটালি, ঠিক আছে, অর্থাৎ তুমি বাঙ্গালওয়ালি মাল, এগুলো পরপর আছে, এগুলো কোটি কোটি ভিউজ। এই ভিউজ দেখা লোকগুলো বাংলার মাটিতে আছে। আবার এই ভিউটা যে তৈরি হবে, পবন সিং বা খেসারি যাদব কিন্তু কোনো অগ্রদূত নন, এরা আলোর পথযাত্রী নন, ঠিক আছে। এরাও একখানা পরস্পরার অংশ, যেখানে বাঙালি নারীকে বারবার এই জিনিসটা করা হয়েছে, যে কারণে রিয়া চক্রবর্তীকে যখন বলা হলো যে বাঙালি নারী, সেটা কত তাড়াতাড়ি ক্যাচ করে গেল, কারণ তারা এরকমই মনে করে, ঠিক আছে, যে বাঙালি নারী তো সহজ, ইংরেজিতে একটা কথা আছে ইজি, ঠিক আছে, সে তো যৌন। আসলে গল্পটা কি, আসলে আমাদের এই মাটি, আমাদের এই বাংলা তো আসলে নবজাগরণের মাটি, এই বাংলা তো আসলে কাদম্বিনী, জ্ঞানদানন্দিনী এবং রোকেয়ার মাটি না। কিন্তু এই রামমোহন রায় এবং বিদ্যাসাগর এরাও ভুলে গেছিলেন যে রাজমহলের একটু ওপার আছে। আমরা কি দিয়ে পরিবৃত,
এটা ওরা ভুলে গেছিলেন। এক, দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে যে আজকের দিনেও এটা অ্যাডমিট করতে কোনো জায়গা নেই, কারণ আমরা বিশ্লেষণ করতে এসেছি, আমরা বিশ্লেষণ করছি। রিলে তুমি পাবে যে বাঙালি নারী ভোজপুরি টিউনে ডান্স করছে হিন্দিভাষী পুরুষদের থেকে স্টার পাবার জন্য। যারা এগুলো দেখে তারা এগুলোর সম্বন্ধে ধারণা রাখে, ঠিক আছে? খুব সহজ একখানা পুরুষতান্ত্রিক বাঙালি রেসপন্স হতে পারে, হ্যাঁ বাঙালি মেয়েগুলো এরকম একটা রেসপন্স হতে পারে। কিন্তু আসলে যদি আমরা সাম্রাজ্যবাদের যৌন রাজনীতিটা বুঝি, তাহলে আমরা বুঝবো যে আমার মাটিতে, এই বাংলার মাটিতে বাঙালি যখন পুঁজি, বাজার, চাকরি, জমি, টেন্ডার, অটো লাইন, টোটো লাইন, খনি, বন্দর, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব সব কিছু থেকে নিংড়ে তাকে বার করে দেওয়া হয়েছে, এবং পুঁজির যে একখানা কেন্দ্রীকরণ ঘটছে বা এক জায়গায় হয়ে যাচ্ছে বহিরাগতদের হাতে, সেখানে এই কঠিন যৌনতার বাজারে, যেখানে যৌনতার সংজ্ঞাটাও তৈরি করার বা কোনটা আকর্ষণীয় এবং কোনটা আকর্ষণীয় নয়, ঠিক আছে, সেটা তৈরি করার প্রক্রিয়াগুলোর, সিস্টেমগুলোর মালিকানাও বাঙালির হাতে নেই, তখন এটা আকস্মিক নয়। আসলে বাঙালি, বিশেষ করে বাঙালি পুরুষদের দ্বারা পুঁজি, বাজার, চাকরি, জমি, অটো লাইন, টোটো লাইন থেকে শুরু করে বাংলার সম্পূর্ণ অর্থনৈতিক পুনর্দখলের মধ্যে লুকিয়ে আছে ওই ভোজপুরি রিল না বানানোর। বাঙালি জাতির পুরুষকে বারবার করে তার মনোবল ভাঙা হচ্ছে এবং যৌন উৎপীড়নের শিকার বাঙালি রমণী। আগ্রাসন, উৎপীড়ন আবার কি? তোমাকে উৎপীড়ন করা হলো, ওটাকে উৎপীড়ন বলে? আমরা এই সব ক্ষেত্রে না তাপমাত্রা যেন না কমাই। বাঙালি কিন্তু প্রচণ্ড গরম হচ্ছে আস্তে আস্তে। এই সঞ্জয় রায়কে সঞ্জয় রায় বানানো এই বাঙালি জাতিদ্রোহীরা, বাঙালির মধ্যে যারা জাতিদ্রোহী রয়েছে, তারা উত্তাপ কমানোর চেষ্টা করছে। আমি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই, আমরা কিন্তু এতদিন, ঠিক আছে, সুপ্ত আগ্নেয়গিরি হয়ে থেকেছি। এটা আমাদের ক্রেডিট নয়, এটা আমাদের ঔদার্য নয়, এটা আমাদের কাপুরুষতা, এবং এই কাপুরুষতার একমাত্র যে প্রায়শ্চিত্ত তা হলো আগ্নেয়গিরি হয়ে ওঠা। না, আমি তার মানে কোথাও কি বাংলা পক্ষকে এই মুহূর্তে যে নিরামিষ দেখছি, আমিষ হয়ে উঠতে পারে যে কোনো মুহূর্তে, আগ্নেয় অস্ত্র হাতে তুলে নিতে পশ্চিমবঙ্গ পারে। হচ্ছে এমন এক রাজ্য যেখানে 98% 6% মানুষ আমিষাশী, ঠিক আছে? কিছু কিছু লোক ঘাস খায়, মানে ছাগলে ঘাস খায়, আর আমরা ছাগল খাই, ঠিক আছে? তফাৎটা খুব ক্লিয়ার। এটা সুন্দরবন, আমরা যে জায়গাটায় এই মুহূর্তে স্টুডিওতে আছি, এটা 100-2 বছর আগে এটা সুন্দরবন ছিল, ঠিক আছে? আস্তে আস্তে সুন্দরবন অনেকটা গুটিয়ে এসছে, কিন্তু সুন্দরবনের চেতনার দ্বারা বাংলার পুনর্দখল তো দরকার। আমার কাছে খুব স্পষ্ট কথা, যেমন দেখাবে তেমনি দেখবে। যা আসামের মাটিতে ঠিক, যা গুজরাটের মাটিতে ঠিক, যা বিহারের মাটিতে ঠিক, যা মহারাষ্ট্রের মাটিতে ঠিক, তা বাংলার মাটিতেও ঠিক। পশ্চিমবঙ্গ ভারতেরই মধ্যে, পশ্চিমবঙ্গ মঙ্গল গ্রহে নয়। আমরা পশ্চিমবঙ্গের বাইরে ভারতের সর্বত্র যে আইন এবং যে সংবিধান এবং যে নিয়ম এবং যে যেমন দেখাবে তেমনি দেখবে নিয়ম প্রচলিত আছে, আমরা সেই নিয়ম এখানে কায়েম করতে চাই এবং আইনসিদ্ধভাবে বলতে চাই, আত্মরক্ষার অধিকার একটা কুকুরেরও আছে, বাঙালির কেন থাকবে না? অবশ্যই। আমি একেবারে শেষের দিকে চলে এসেছি, সময় খুব কম, কতগুলো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, বাংলা পক্ষ তাহলে আর নিরামিষ থাকবে না, প্রয়োজনে আমিষ হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই? আমিষ নিরামিষ বলতে তুমি বারবার যেটা বলার চেষ্টা করছো, আমরা ভায়োলেন্স করবো কিনা, একদম না। আমরা আইন এবং সংবিধানে বিশ্বাসী, কারণ বাঙালির রক্তে ভারত স্বাধীন হয়েছে। বাঙালির রক্তে ভারত স্বাধীন হয়েছে, এবং ভারত স্বাধীন হয়েছে যাতে আমরা এখানে একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক, গণরাজ্য, সাধারণতন্ত্র গঠন করতে পারি সংবিধানের আওতায়। সংবিধান কিন্তু এই ব্যাপারে খুব টাইট, ঠিক আছে? অন্যান্য রাজ্যে ভূমিপুত্র সংরক্ষণ আছে,
আমাদের এখানে ভূমিপুত্র সংরক্ষণ থাকবে না কেন? অন্যান্য রাজ্যে খুব স্পষ্টত স্টেট অ্যাডমিনিস্ট্রেশন সেখানকার ভূমিপুত্ররা চালায়, আমার এখানে সেটা হবে না কেন? আজকে বাঙালি অন্যান্য রাজ্যে এত জায়গায় গেছে, সেখানে কোনো এই যে হায়দ্রাবাদে হোক, কেরলে হোক, মুম্বাইতে হোক, বাঙালি কোনো এমএলএ এমপি ছেড়ে দাও, কাউন্সিলর হতে পেরেছে? এখানে এইসব ববি হাকিম আর অর্জুন সিং আর এই জিতেন তেওয়ারি আর এইসবগুলো করতে কেন হবে? খুব স্পষ্টত আমরা জনবিন্যাস বদলের একখানা জায়গা অবধি পিছিয়ে এসছি। আমরা জানি পশ্চিমবঙ্গের নারী প্রতি শিশুর জন্মহার 1.6, আমরা জানি বিহারের সেটা 3.4, ঠিক আছে? অর্থাৎ বাংলাটা যাতে আস্তে 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 পূর্ব বিহার না হয়ে যায় এবং মানে উদরীকৃত না হয়ে যায় এই মানে হরিয়ানা থেকে বিহারের এই যে বিস্তীর্ণ এই যে অংশটি, যার বেশ কিছু এলাকায় নারীরা যে রাত দখল করবে তত অবধি পৌঁছতে পারে না, তার কারণ তাদের একটা বিরাট অংশ জন্মের আগেই তাদের খুন করে দেওয়া হয়, ঠিক আছে? আমি সেই এলাকার কথা বলছি, যে এলাকা থেকে বিবেক অগ্নিহোত্রী, যে কিনা বাঙালি নারী তনুশ্রী দত্তর শ্লীলতাহানিতে অভিযুক্ত, এখানে এসে সে জাস্টিস ফর আরজি করে যোগ দেয় এবং অক্ষত ফিরে যায়। যে বাংলার সীমান্তে যে এই পশ্চিমবঙ্গ, যেটা সারা বিশ্বে হিন্দু বাঙালির শেষ ঠিকানা, ধর্মীয় কারণে নিপীড়িত বাঙালির শেষ ঠিকানা, তার সীমান্তে যখন স্বর্ণা দাস না, কিন্তু এত BSF কথা এর বলে হাতে না, না, গুলি এত খেয়ে- কথা BSF বলে এর না, হাতে গুলি খেয়ে না, না, মরে। এত সব ইতিহাস না, না, জানি। ইতিহাসের বাংলা প্রশ্ন না, পক্ষ এটা না, না, গতকাল ঘটেছে। বাংলা পক্ষ অনেকে এটা বলে, গতকাল মানে কয়েকদিন বাংলা আগে পক্ষ ঘটেছে। না, না, বাংলা সেই পক্ষ না, সময় না, সেই কিন্তু সময় অনেকে বাংলা বলে। পক্ষই তো দরকার। না, কিন্তু বাংলা বাংলা পক্ষ পক্ষই দরকার। কিন্তু 2021-এ অনেকে অভিযোগ করে ভারতীয় জনতা পার্টি যেহেতু প্রধান বিরোধী দল ছিল, শাসকের হয়ে, এ রাজ্যের শাসকের হয়ে বাঙালি হিন্দু ভোট, সেই ভোট যেন ভারতীয় জনতা পার্টিতে না পড়ে, তার জন্য প্রত্যক্ষভাবে বাংলা পক্ষ কাজ করেছে। তুমিও জানো, আমিও জানি, বাংলা পক্ষ একমাত্র সংগঠন যা স্পষ্টত তৃণমূলের একাধিক বহিরাগত ক্যান্ডিডেটের বিরুদ্ধে ভোট দিতে বলেছে সিপিএমের, কংগ্রেসের ক্যান্ডিডেটদের, খুব স্পষ্টত। অদ্ভুত সাহায্য এরমভাবে, মানে এরকম এই যদি হয় বন্ধু, তাহলে তো খুবই চাপ। বাংলা পক্ষ একমাত্র সংগঠন যা ববি হাকিমের সেই ভয়ঙ্কর স্টেটমেন্ট যে কলকাতায় বা পশ্চিমবঙ্গে একদিন 50% লোক উর্দু বলবে, তার বিরুদ্ধে জনসমক্ষে প্রতিবাদটা একমাত্র বাংলা পক্ষই করেছিল। বিজেপি করেনি কেন? কেন করেনি? তার কারণ দিনের শেষে কিন্তু মেটিয়াবুরুজে পোর্টে যেরকম একদিকে রয়েছে উর্দুভাষীদের একটা তাদের ষাঁড় যাদের সাথে রয়েছে, সেটা কিন্তু বড় বাজার, সেটা বিজেপির ফান্ড। অর্থাৎ আমরা কিন্তু খুব স্পষ্টত বাঙালির মধ্যে হিন্দু মুসলমান করি না, এবং বাংলা ও বাঙালির শত্রুদের মধ্যেও কোনো হিন্দু মুসলমান করি না, খুব স্পষ্টত। আমাদের একখানা খুব সুন্দর, এই বাংলা তো সঞ্জয় রায়ের না, সুকুমার রায়ের, তাই আমরা ছড়ায় কথা বলতে ভালোবাসি যে হালাল হোক বা ঝটকা, দিনের শেষে গুটখা। এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে এই মুহূর্তে প্রতিটি বাঙালি বুঝতে পারলো, যারা এই মুহূর্তে শুনলেন, এটাই বাংলা পক্ষর সাফল্য। পুলিশ মহল নিয়ে আমি বলবো, কারণ আরজিকর কাণ্ড নিয়ে তোলপাড় হচ্ছে। বিনীত গোয়েল এই মুহূর্তে কলকাতার পুলিশ কমিশনার, তার পদত্যাগের দাবিতেও জোরালো হয়েছে, এবং সেখানে আবার একটা অবাঙালি নাম বিনীত গোয়েল। কেন এখানে কোনো বাঙালি অফিসার তদন্ত করলো না, এবং যেখানে ওই নারকীয় হত্যাকাণ্ড ঘটনার কয়েকদিন পরে আবার আরজিকরে রাতে তাণ্ডব হলো, এবং তার রিয়াকশনে তিনি তদন্ত প্রক্রিয়া এগোতে পারলেন না। আমরা দুদিন আগে দেখলাম একটা প্রতীকী শিরদাঁড়া রেখে জুনিয়র চিকিৎসকরা তার হাতেই তার পদত্যাগের দাবি করছে। আমরা অনেক প্রশাসনিক বৈঠক মানে কভার করতে গিয়ে দেখেছি, অনেক ক্ষেত্রেই আইপিএস অফিসাররা যখন দাঁড়াচ্ছেন, তাদের কাছে কিছু প্রশ্নের উত্তর চাওয়া হচ্ছে, এবং ওই যে ভাঙা ভাঙা বাংলায় বলছেন, লজ্জা লাগে। আপনাদের কি বাঙালি মানে আইপিএস হওয়ার মতো ক্ষমতা নেই আমাদের এখানকার ছেলেদের? এত কোয়ালিফাইড লোকজন রয়েছে। খুব দ্রুত কয়েকটা কথা বলতে চাই।
তুমি বললে বিনীত গোয়েল, তাই তো? দেখো কত সুন্দরভাবে সঠিকভাবে তার উচ্চারণটা করলে। তোমার নাম ওরা সঠিকভাবে উচ্চারণ করে না, তুমি মেনে নাও, কারণ ওপরে তুমি নিচে, এটাই সাম্রাজ্যবাদ। প্রথম কথা এটা বুঝতে হবে। পায়ের তলায় যে সে শেখে, যার জুতো যার বুট, তার নামটা সঠিকভাবে নিতে হবে। আর তুমি তো বঙ্গালীয় এইভাবে, যে প্যাকটা কিন্তু তুমি খাবে, রসগোল্লা এটা তুমি খাবে প্যাকটা, ঠিক আছে? এই যে তুমি ঠিক করে উচ্চারণ করতে পারো বিনীত গোয়েল, বাংলা পক্ষ এই বিনীত গোয়েলদের নাম ঠিক করে উচ্চারণ করার যে দাসত্ব ট্রেনিং, এটা আগামী প্রজন্ম থেকে মুছে দিতে চায়, এটা আমাদের লক্ষ্য। কিন্তু এবার মূল প্রসঙ্গে আসি। বাংলার মাটিতে ডিজিপি বাঙালি নন, সিপি বাঙালি নন, বাংলায় পুলিশের ব্যবস্থার মধ্যে উচ্চ পুলিশ যেগুলো আইপিএস পাতি কথা, সেখানে বহিরাগত লবি রয়েছে, যে লবিটা বাঙালি পুলিশ অফিসারদের বিরুদ্ধে কাজ করে। বিরুদ্ধে কাজ করে মানে কি? ধরে ঠ্যাঙায় তা না, পুলিশের নানা কাজে কোনো একটা জিনিস ছড়ায়, কোনো একটা জিনিস ভালো করে, ঠিক আছে? ছড়ালে দেখবে কোপ সবসময় বাঙালি অফিসারের ওপর, এবং একটা দাগ সেটা ছাড়তে ছাড়তে তার কেরিয়ারে যে সময় ইয়েটা হবার কথা, প্রমোশনটা বা একটা জায়গায় পৌঁছানোর কথা, লেকিন ম্যাডাম, লেকিন স্যার, উস্কা তো ও, এই যে কানের কাছে ফিসফিসানো, ঘিরে রাখা, এবং যারা ঘিরে রেখেছে তাদের এতটাই নিজস্ব মানে জাতির প্রতি ভালোবাসা রয়েছে, তারা তার নেক্সট লাইন আপটাও তৈরি করে যাচ্ছে, তাই না? আর আমাদের মধ্যে কোন কোনো ক্ষেত্রে এমন দালাল টাইপের বাঙালি তৈরি হচ্ছে যে আমি তার সঙ্গে একটু সেদিয়ে যাই, ঠিক আছে? অর্জুন সিংয়ের, জাভেদ খানের বাঙালি হ্যান্ডস নেই, ওই রকম, কিন্তু যা সেটা প্রশাসনিক স্তরে, এটা একটা দিক, ঠিক আছে? একটু আগে গুজরাটের ডিজিপির কথা বললাম, যেখান থেকে বললাম যে 50,000 ইউপি বিহারের লোক তাড়িয়ে দেওয়া হয়েছিল, গুজরাট ডিজিপি বললো বেড়াতে গেছে, রাইট? কারণ সে গুজরাটি, কারণ মনে মনে সেও বলছে, সে ভাবছে কি সেটা তার বক্তব্যে পরিষ্কার, তাই না? এখানে সঞ্জয় রায় আর বিনীত গোয়েলের তো একই ভাষার লোক। বিনীত গোয়েল কোনো অপরাধী আমি বলছি না, মানে ইত্যাদি। অবশ্যই কলকাতার নগরপাল যদি আরজি করের প্রোটেকশন না দিতে পারে, এটা একটা অপরাধ, এটা একটা অন্তত গাফিলতি তো বটেই, ভয়ঙ্কর। মানে গাফিলতি না অপরাধ বলবো, সেটা আইনি পরিভাষায় ঠিক হবে, কিন্তু তার কাজটা তো প্রোটেকশনটা ছিল। আরজি করে সঞ্জয় রায় ঢুকেছে সিভিকে, সিভিক ঢোকায় কারা? সব পুলিশ মহল, তার সঙ্গে কারা থাকে? লোকাল কাউন্সিলর ইত্যাদি। সেগুলো জনবিন্যাসের ফলে অর্ধেক ভাইয়া হয়ে গেছে। এর তলায় ডিসিডিডি, ঠিক আছে, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, সেটা দেশওয়ালি, ডেপুটি জয়েন্ট সিপি ক্রাইম সে দেশওয়ালি, ডিসি নর্থ সে দেশওয়ালি। একজন সাসপেন্ড হয়েছে, এসিপি নর্থ বাঙালি। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস যারা রয়েছে তাদেরকে, যেটাকে বলে এসপিএস সিস্টেম, তার মাধ্যমে উন্নীত করে করে তুলে দেওয়া হচ্ছে এসপি লেভেল থেকে শুরু করে বাংলার যে কোনো টপ টু বটম, মুখ্য সচিব, ডিজিপি, প্রতিটি পদে WBCS WBPS কেন থাকবে না? কারণ আইপিএস সিস্টেম তৈরি হয়েছিল ব্রিটিশদের দ্বারা, যাতে কিনা বিদেশিরা নেটিভদের ওপর শাসন করতে পারে, এবং যাদের ওপর শাসন করছে তাদের সঙ্গে খুব সম্পর্ক না থাকে। স্বাধীন ভারতে তো এর যুক্তিটা একদম উল্টো হওয়ার কথা, অর্থাৎ মাটির পেট থেকে, মাতৃভূমির পেট থেকে যে ভূমিপুত্র ভূমিকন্যা উঠে আসছে, তার তো হবার কথা। তার মানে এখানে তো প্রতিটি বাংলার মাটিতে প্রতিটি পদ তো আসলে বাঙালি, কোচ, রাভা, মেঘ, সাঁওতালের হবার কথা, নট ইউপি বিহার। অবশ্যই, কিন্তু এখানে বাংলা পক্ষ কি লড়াই করছে WBCS পরীক্ষাতে বাংলাকে আবশ্যিক করা? একদম বাংলা পক্ষই লড়ছে। আমরা ইতিমধ্যে বাঙালি ছেলেমেয়েরা জেনে খুশি হবে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পরীক্ষা আমরা বাংলা বাধ্যতামূলক করেছি। অনেকগুলো সংগঠন এটাকে আটকানোর চেষ্টা করেছিল, ঠিক আছে? একটা হচ্ছে গার্ডেন রিচ পিস ফাউন্ডেশন, মানে বুঝতে পারছো কী সব জিনিস, ঠিক আছে? তো তারপরে হচ্ছে এসআই পরীক্ষা, 3টে লেভেলে এন্ট্রি হয় পশ্চিমবঙ্গ পুলিশ। একটা কনস্টেবল, একটা হলো এসআইতে এখনো হিন্দি উর্দু চয়েস আছে, ভাবতে পারো? বাংলা না জেনে হিন্দি উর্দু পরীক্ষা দিয়ে তুমি পশ্চিমবঙ্গে এসআই হয়ে যেতে পারো, এবং সে যদি টিটাগড়, ভাটপাড়া বা গার্ডেন রিচ
সেখানে পিস প্রতিষ্ঠা করতে যায়, তাহলে জায়গাটা কিরকম, ক্রাইম বাড়ে না কমে? এটা খুব স্পষ্ট প্রশ্ন। এখানে অনেকে রয়েছো, আমি তোমাদের এক্ষুনি উত্তর দিতে বলবো না। তোরা কলকাতার মাটিতে, আসানসোলের মাটিতে, শিলিগুড়ির মাটিতে, খড়গপুরের মাটিতে, গঙ্গার দুই পারে যে পাড়ায় 95% বাঙালি আর যে পাড়ায় 95% বাঙালি নয়, কোন এলাকায় একটি বাঙালি নারী বেশি সুরক্ষিত বোধ করে? আমরা ভাববো যে যারা বাংলার পক্ষে কথা বলে তাদের হয়েই তোমরা কথা বলো এবং তাদের হয়েই তোমরা লড়ো, কিন্তু বারে বারে যে এই বাঙালি অবাঙালি এই যে একটা বৈষম্য চলে আসছে, এই চারিদিকে এখন বৈষম্য বিরোধী যে আন্দোলন হচ্ছে, তার সঙ্গে কি এটা কাম্য? এই একটা প্রশ্ন। আরও একটা প্রশ্ন করতে চাই যে বিভিন্ন জায়গার উদাহরণ তুমি দিচ্ছ, মুম্বাই, উত্তরপ্রদেশ, বিহার, সব জায়গাতে কি এই ধরনের কিছু বলা আছে? সংবিধান কি তাই বলে আসছে যে প্রদেশকে আগে রক্ষা করো, আগে নিজেদের ভূমিপুত্রকে রক্ষা করো, তারপর আমাদের দেশ মানে একটাই দেশ ভারতবর্ষ, ভারত, এবং প্রত্যেকটা যেটা বিবেকানন্দ বলে গেছিলেন, প্রত্যেকটা ভারতবাসী আমাদের ভাই। এই কথাটা কেন আস্তে আস্তে মিথ্যে হয়ে যাচ্ছে? তোমার কাছ থেকে এটা জিজ্ঞাসা করবো। প্রথম একটা কথা বলি, প্রথম যেটা বলেছি বৈষম্য বিরোধী, এটা বাংলাদেশে, ঠিক আছে, সেটা অন্য জিনিস, কিন্তু ওখানে আন্দোলনের লাভ নেই, ঠিক আছে। সেখানে তারা বাঙালিত্বের উপর ভিত্তি করে যে 71-এর আইডিয়াল, সেগুলোকে জলাঞ্জলি দিচ্ছে, ওই বৈষম্য বিরোধী করে আমাদের এখানে এসব ইম্পোর্ট করে লাভ নেই, ঠিক আছে। ওরা থাকে বোধহয়, এটা বাংলা সিনেমা ছিল, ঠিক আছে। না, আমি এখানে আমাদের এখানে এবার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমাদের এখানে বৈষম্য সরানো, আমাদের কি সমাজে বৈষম্য নেই? শ্রেণীগত, লিঙ্গগত, সব রকম বৈষম্য রয়েছে, জাতিগত বৈষম্য রয়েছে। আমরা বাংলার মাটিতে জাতি সাম্য চাই, আমরা কোনো জাতির বিরুদ্ধে নই। ধরো আমি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, পশ্চিমবঙ্গে মারোয়ারি ধরো 0.3%, ধরো আমরা চাই পশ্চিমবঙ্গে 0.3% প্রাইভেট পুঁজি মারোয়ারিদের হোক। বুঝতে পারছো বিষয়টা? ওকে, 86% বাঙালি, আমরা চাই পশ্চিমবঙ্গের 86% পুঁজি বাঙালিদের হোক, তাই না? এটা সাম্যের প্রশ্ন, বৈষম্যহীনতার প্রশ্ন। আমরা এই বৈষম্যহীনতা চাই। তুমি একটু পারলে ওই কি শিশির বাজরিয়া আছে একটা, যার প্যানামা পেপারসে নাম ছিল, ওখানে ফরেন মানি পাঠিয়েছিল, ফরেনে টাকা পাচার যেটাকে সিস্টেম বলে, নওয়াজ শরীফ পাকিস্তান প্রাইম মিনিস্টারের জন্য রিজাইন করলো, এখানে সে বিজেপি স্পোক্স পারসন। তো তাকে একটু জিজ্ঞেস করো তো, আচ্ছা এই যে জাতি সাম্যের ভিত্তিতে, বা সঞ্জীব গোয়েঙ্কাকেও জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে, যে জাতি সাম্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গের পুঁজিতে আপনার কমিউনিটির যে পার্সেন্টেজ, এখানে পপুলেশন, আমরা সেই পার্সেন্টেজের পুঁজি বাংলা পক্ষ বলছে এটা আপনাদের থাকাই উচিত, এর একদম কম হওয়া উচিত না। রাজি কিনা? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ আমরা সাম্যের পক্ষে, আমরা আইন সংবিধানের পক্ষে, যেটা আগেই বলা হলো, কোনো রকম ভায়োলেন্স না, কারোর বিরুদ্ধে কোনো ঘৃণা নয়, কিন্তু আত্মরক্ষার অধিকার, প্রতিরোধের অধিকার সকলের রয়েছে। এবার বলো অন্য জায়গায় কোনো নিয়ম রয়েছে? আমি তো একটা এক্সাম্পল দিয়ে দিই, ঠিক আছে, এগুলো জানা দরকার। এক, প্রতিটি ভারতীয় প্রতিটি জায়গায় সমান অধিকার পায়, এটা সাংবিধানিকভাবে অসত্য, ঠিক আছে। তুমি সিকিমে জমি কিনতে পারবে না, সিকিমিস তোমার এখানে এসে জমি কিনতে পারবে, ঠিক আছে, এটা তুমি জানো হয়তো, ঠিক আছে। তারপরে ধরো মণিপুরে তুমি উইদাউট পারমিট ঢুকতে পারবে না, ঠিক আছে, ইনার লাইন পারমিট বলে একটা ব্যাপার হয়, মণিপুরের কেউ লোক বা যে কেউ পশ্চিমবঙ্গে উইদাউট পারমিট ঢুকে যেতে পারবে, ঠিক আছে। কোনো মহারাষ্ট্রে অটো লাইসেন্স পেতে গেলে মারাঠি ভাষার পরীক্ষা দিতে হয়, ঠিক আছে। টিটাগড়ে বাংলা ভাষার পরীক্ষা যদি নেওয়া হয় অটো চালকদের মধ্যে, তাহলে টিটাগড়ের অটো লাইন উঠে যাবে, ঠিক আছে। অর্থাৎ আমি তোমাকে আশা করি বোঝাতে পারছি, পশ্চিমবঙ্গ হচ্ছে একমাত্র রাজ্য যেখানে স্টেট সিভিল সার্ভিস পরীক্ষা দেওয়ার জন্য বাংলা বাধ্যতামূলক নয়, একমাত্র রাজ্য। আসলে কি হয়েছে বলো তো, এই প্রশ্নগুলো কোত্থেকে উঠে আসছে? সেটা হচ্ছে যে আমরা নিজেদের অধিকার ছাড়তে 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 এমন একখানা জায়গায় পৌঁছেছি, এবং এত বেশি সময় ধরে আমরা অধিকারহীন থেকেছি যে বোধহয় এই অধিকারহীনতাটাই স্বাভাবিক, এটা আমাদের মনে হতে শুরু করেছে। ফলে আজকে যখন বাকি ভারতের বাস্তব চিত্র আমি দেখাচ্ছি, তখন মনে হচ্ছে এ আবার কি। আমি কিন্তু তোমার দোষ দিচ্ছি না। যেরকম ধর একটা গল্প হয়, যেটা হাতি, একটা ছোটোবেলা একটা হাতিকে তুমি ধরলে, একটা খুঁটির সঙ্গে বেঁধে রাখলে, হাঁটিটা তখন বাচ্চা আছে, সে ওটাকে ছড়াতে পারে না। কিন্তু বহুদিন ধরে যদি হাতির পায়ে, ওই বাচ্চাটার পায়ে বেড়ি দিয়ে দাও না, তার একটা অভ্যেস হয়ে যায় যে ওই বেড়িটা বোধহয় সে সরাতে পারে না। হাতিটা বিরাট হয়ে গেছে, এটা হ্যাঁচকার টান মারলে উপড়ে যাবে, ঠিক আছে,
কিন্তু হাতিটা তখনও সেই চেতনাটাই পৌঁছতে পারে না যে আমি এই পাটা নাড়াতে পারি। বাংলা পক্ষ এই পাটা, হাতটা, মগজটা সবকিছু সঞ্চালন শেখাচ্ছে বাঙালিকে, যাতে কিনা বাংলার মাটি থেকে আমরা হিন্দি এবং উর্দু সাম্রাজ্যবাদের শেষ চিহ্নটুকুকে উপড়ে দিতে পারি। কিন্তু এখানে তো একটা প্রশ্ন রয়েছে, বিশেষ করে বাংলার রাজনীতিতে। একটা সময় কংগ্রেস তো মূলত দিল্লি এবং আমরা জানি যে উত্তর ভারতে একটা বিরাট প্রভাব ছিল। পরবর্তীকালে বামপন্থী, সেখানে তো একটা কেরালা লবি হোক বা দিল্লি লবি হোক, সেখানেও তো বঙ্গজ কমরেডদের শুনতে হতো সর্বভারতীয় কথা। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস, তাদেরও তো কোথাও না কোথাও হিন্দিভাষী সংখ্যালঘু বিভিন্ন ভোট ব্যাংকের ভোট চাই। আর ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় পার্টি, ধরেই নিলাম সেখানে হিন্দির সংখ্যা বেশি। তার মানে বাঙালিদের কোনো রাজনৈতিক চিন্তা ভাবনা স্বাধীনতার পর থেকে যেহেতু তার কোনো ইতিহাস নেই, সেই জন্যেই আজকে বাঙালির এই অবস্থা। আচ্ছা, আমি একটা সকলের কাছে একটা জেনারেল নলেজ কোশ্চেন করছি। বাংলা ভিত্তিক একটি দল বাংলার মুখ্যমন্ত্রী তৈরি করেছে, ঠিক আছে? বাংলা ভিত্তিক একটি দল থেকে বাংলার মুখ্যমন্ত্রী তৈরি হয়েছে, ঠিক আছে? এই কথাটা যখন আমি বলবো, কে সে, সঙ্গে সঙ্গে লোকে বলার চেষ্টা করবে কি রকম মমতাজির কথা বলছে কেন? লোকটির নাম অজয় মুখোপাধ্যায়, ঠিক আছে? অজয়, আমি বলছি অজয় মুখোপাধ্যায়, সে কিন্তু কলকাতা ভিত্তিক বহিরাগত পুঁজির আগ্রাসনের বিরুদ্ধে লড়েছিলেন, ঠিক আছে? এই যে অর্থাৎ বাঙালি কিন্তু বারবার, আমরা যদি একটু খুব তাড়াতাড়ি দেখি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যিনি দ্য বেঙ্গলি পত্রিকা স্থাপন করছেন, তার আগে ভারতের এই পুরো উপমহাদেশে প্রথম রাজনৈতিক সংগঠন হচ্ছে বেঙ্গল ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন, বিএলএ, যেটা পরে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যেটা পরে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় কংগ্রেস হচ্ছে, যা আস্তে আস্তে বাঙালি জাতীয়তাবাদী চিত্তরঞ্জন দাসের হাতে যাচ্ছে, যখন ওই হোয়াট বেঙ্গল থিংস টুডে এইসব সময় আসছে। এরপরে কিন্তু একটা এন্ট্রি ঘটছে গুজরাটি পুঁজির, মারওয়াড়ি পুঁজি আরও সংগঠিত হচ্ছে, এবং যখন আরও গণতন্ত্রীকরণ হচ্ছে, অর্থাৎ নাম্বার স্টার্টেড ম্যাটারিং, নম্বরগুলো যখন ম্যাটার করতে শুরু করছে, অর্থাৎ জনসংখ্যা নিয়ন্ত্রণ যারা করে না তারা, তাদের বাইসেপ ট্রাইসেপ বেশি মনে হচ্ছে গণতন্ত্রের ফিল্ডে, তারপর থেকে কিন্তু আসলে বাঙালি একটা পশ্চাৎচরণ। কিন্তু বাঙালি কিন্তু রিয়্যাক্ট করেছে। আমরা যদি 47, আমরা কি দেখছি, বাঙালি কিন্তু সুভাষের পক্ষে, সুভাষের বিপক্ষে যারা, তারাই কিন্তু আবার 47-এ বাংলার শাসক। সুভাষের বিপক্ষে যারা 38-39-এ সুভাষের বিপক্ষে, গান্ধীর পক্ষে, প্যাটেলের পক্ষে, বিড়লার পক্ষে, তারা 47-48-এ বাংলার শাসক হচ্ছে। তখন বাঙালি বিকল্প খুঁজছে কিভাবে, প্রথম এদের আটকানোর চেষ্টা করছে, এদের সবচেয়ে ভয়ঙ্কর নাটকগুলো আটকাচ্ছে, বিহার বাংলা সংযুক্তিকরণ আটকে দিচ্ছে, ঠিক আছে? কিন্তু তাতেও হচ্ছে না। একটি দিল্লি দল হিন্দি সাম্রাজ্যবাদে বিশ্বাসী, তৎকালীন, এখনকার কংগ্রেস না, তৎকালীন কংগ্রেস একদম, কারণ হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির জনভিত্তিটা এবং শ্রেণীভিত্তিটা এবং পুঁজিভিত্তিটা তখন কংগ্রেস তার মধ্যে ধারণ করত। পুরুষোত্তম দাস ট্যান্ডন, বিড়লা, এই গোষ্ঠীগুলো। সেখান থেকে বাঙালির মনে কি আসছে, একদম দিল্লির পাঁচাটা, ঠিক আছে? মানে ট্রাইকালার শুভেন্দু অধিকারী, এরকম হলে হবে না, ঠিক আছে? তাহলে আমাদের কি দরকার, বামেরা। মাঝের সময়টা কি, বাংলা ভিত্তিক দল অজয় মুখার্জি, বাংলা কংগ্রেস এবং বামেরা, ঠিক আছে? সেটা নয়, বাংলা কংগ্রেসটা টিকলো না। কেন টিকলো না সেটাও খুব গুরুত্বপূর্ণ। বাঙালি জোরদারের পক্ষে একমাত্র পার্টি যারা এই কলকাতা ভিত্তিক বহিরাগত পুঁজির আগ্রাসন ঠেকাবে, গ্রামাঞ্চলের উদ্বৃত্ত পুঁজি সংগঠিত করে, তখনই শুরু হলো জোরদার বিরোধী আন্দোলন, তথাকথিত নকশালবাড়ি আন্দোলন। আচ্ছা দাদা, একটু আগে আপনি সিনেমার কথা বললেন, উল্লেখ করলেন, তো আমরা দেখতে পাই যে পশ্চিমবঙ্গতে ধরুন একটা হিন্দি ছবি মুক্তি পেল, সমসাময়িকভাবে একটা বাংলা ছবি মুক্তি পেল, ব্যবসার নিরিখে কিন্তু হিন্দি ছবিটা অনেক বেশি ব্যবসা করে। দক্ষিণ বা ভারতীয় ছবি রিলিজ করলেও এখানে বাংলা ছবির তুলনায় বেশি ব্যবসা করে। খুবই, আমি সাম্প্রতিককালে স্ত্রী 2 বলে একটি ছবি বেরিয়েছে, আর সৃজিত মুখার্জির পদাতিক বেরিয়েছে, আর রাজ চক্রবর্তীর বাবলি বেরিয়েছে। দুটো ছবির তুলনায় স্ত্রী 2 এর ব্যবসা কিন্তু অনেক বেশি। আপনার কি মনে হয় এই ব্যাপারে? আমি একজন বাঙালি জাতীয়তাবাদী,
আমি মনে করি আমার জাতি এবং আমার মাটি এবং আমার ভাষা Govidev এবং আমার Institute of Medical চিরকালীন Sciences and Hospital, অস্তিত্বের GT Road, Rajpath, Durgapur. শর্ত হলো বাংলার Best মাটিতে place to study. বাংলা ভাষা এবং For contact বাংলা us, ভাষা call কেন্দ্রিক পুঁজি ব্যবস্থা এবং বাংলা ভাষা কেন্দ্রিক পুঁজি ব্যবস্থার একটা অঙ্গাঙ্গী অংশ হলো বাংলা সিনেমা এবং বাঙালি পুঁজির বাংলা সিনেমা। এইটা প্রথম কথা। বাংলা পক্ষ একমাত্র সংগঠন যেটা এরকম নানা রকম হিন্দি বই যেগুলো হয়, এগুলো বলিউড যে বইগুলো হিন্দুস্তানিদের, সেগুলো এরা যখন এই সব মিলিয়ে নিয়ে নেয় হলগুলো, ঠিক আছে, অনেক তো বাঙালি আছে শাহরুখ খান ইত্যাদি এই এলিমেন্টগুলোকে মনে করে, মানে সামবডি মনে করে, এবং তাদের দোষর আবার এখানে হচ্ছে এই যে ওটা আছে না মমতা ভেঙ্কটেশ, ঠিক আছে, এরা কিন্তু আবার হল ফলগুলোকে করে, রাইট। বাংলা পক্ষ কিন্তু এই পাঠান সিনেমাটা কেন বাংলা সিনেমা নামিয়ে দেওয়া হয়েছে মাঠে নেমে একমাত্র প্রতিবাদ করেছে। দুঃখের কথা আমরা বাঙালি কলাকুশলীদের পাইনি। এটা বড় কারণ হচ্ছে তাকে তারপরে ঠিক আছে ভেঙ্কটেশের সামনে গিয়ে ভারতনাট্যম করতে হবে, মোস্ট লাইকলি সেই কারণেই আমরা তাদের পাইনি। কিন্তু তাদের আমরা দুঃখটা বুঝি, তাদের এই মানে মুখ থাকার পেছনে কষ্টটা বুঝি। কিন্তু আমরা এই শৃঙ্খল থেকে তাদের মুক্ত করতে চাই। তার কারণ এর ফলে যেটা হচ্ছে, মানে ওদের লোকগুলো ক্যা চলেগা ক্যা নেই চলেগা এই যে করে তোমার মান এবং বাঙালির নিজস্ব সৃজনশীলতার বিস্ফার কোন স্তরে ঘটতে পারে সেটা বোঝা যায় হচ্ছে তোমার কখন বলো তো দুর্গাপুজোর সময়, এই যে ভিজুয়াল আর্টসের ক্ষেত্রে। এটা যে প্রতিটি ক্ষেত্রে সম্ভব যদি না এই সব প্রতিবন্ধকতাগুলো থাকতো। একটা শুধু ছোট্ট উদাহরণ দিই, বাংলা হচ্ছে একমাত্র মার্কেট ভারতের মাটিতে যেখানে সেই মাটির সবচেয়ে বৃহৎ বা সেই মাটির যে মেন ভাষা সেটা সেখানকার যে বিনোদনের যে কন্টেন্ট তার মেন সবচেয়ে বড় ব্যবসাটা সেই ভাষাটায় হয় না, একমাত্র বাজার। তার কারণ বাংলা হচ্ছে ভারতের মাটিতে একমাত্র এলাকা যেখানে পুঁজি শক্তি সেখানকার ভূমিপুত্রের হাতে নেই। এবং তার কারণ অনেকগুলো, আমরা এই আলোচনায় তার আগে একাধিকবার বলেছি, এইভাবে আক্রান্ত কেউ হয়নি, এইভাবে গণহত্যা কাউকে করা হয়নি, এইভাবে আমাদের লাশের ওপর বড় বাজার আর কোথাও গড়ে ওঠেনি, ঠিক আছে। কিন্তু একটা অন্য বিকল্প উদাহরণ দিই, আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রি যদি অনেক লোক আসে, অনেক বেশি সিনেমা তৈরি হয়, তাহলে তো ভালো, তাই না? আচ্ছা, যদি আমরা এরকম একটা ভাবি যে যত জনসংখ্যা তার তুলনায় যত বেশি সিনেমা তৈরি হয় তত ভালো, এই নিরিখে এই মাপকাঠিতে সবচেয়ে ওপরে কারা ভারতে? উত্তর হচ্ছে মণিপুর। মণিপুরে যত জনসংখ্যা, মেইতেই জনসংখ্যা, তার তুলনায় মানে ওখানে 10টা সিনেমা তৈরি হচ্ছে, মেইতেই জনসংখ্যা 20 লাখ মতো। 20 লাখ মানুষের জন্য 10টা সিনেমা তৈরি হচ্ছে বা 5টা সিনেমা তৈরি হচ্ছে বছরে, এটা একটা বিরাট সংখ্যা কিন্তু আসলে তুমি যদি ভেবে দেখো, ঠিক আছে। কি করে হলো? ওখানে গত 15 বছর ধরে হিন্দি সিনেমা ব্যান্ড। এবং আমিও আমার জীবন থেকে হিন্দি বিনোদন বা হিন্দি উর্দু রাদার একই ভাষা, শাহরুখ খান যে ডায়ালগ মারে সেটা অক্ষয় কুমার মারলে হিন্দি হয়ে যায়, আবার অক্ষয় কুমার যে ডায়ালগ মারে সেটা শাহরুখ খান মারলে হিন্দি হয়ে যায়, উর্দু হয়ে যায়। আমি সব কিছু আমার জীবন থেকে বাদ দিয়েছি। আমি একজন মুক্ত স্বাধীন বাঙালি। আমি প্রতিটি বাঙালিকে মুক্ত স্বাধীন বাঙালি হতে আহ্বান করছি। আপনি বুঝতে পারবেন না যে কত ভালো থাকবেন। হ্যাঁ, তো আরজিকর প্রসঙ্গে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। সেটা হলো, আপনি বলছিলেন যে সঞ্জয় রায় এখানে একটা অন্যতম অভিযুক্ত একজন মানুষ এবং তাকে এখন সরকারের তরফ থেকে বা পুলিশের তরফ থেকে তাকে আটক করে রাখা হয়েছে। আজকে এটা প্রমাণিত নয় যে সে ধর্ষণের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আদৌ জড়িত ছিল কি ছিল না। আগামীকালে এটাও প্রমাণিত হতে পারে যে হয়তো কোনো বাঙালি কোনো চিকিৎসক, জুনিয়র ডাক্তার বা বাঙালি কোনো হসপিটালে কর্মরত কোনো কর্মচারী এটার সাথে যুক্ত হতে পারেন। সেক্ষেত্রে কি আপনি বলবেন যে ধর্ষকদের আদৌ কোনো জাত হয় না? আমরা নবজাগরণের সন্তান, অর্থাৎ আমরা তথ্য এবং সত্যর ভিত্তিতে চলবো এবং তথ্য এবং সত্য যেরকম বদলাতে থাকবে সেই অনুযায়ী আমরা
আমাদের মতামতগুলো বদলাতে থাকবো। এটাই হচ্ছে নবজাগরণের শিক্ষা। অর্থাৎ আমরা যুক্তি থেকে এবং তথ্য থেকে আবেগ তৈরি করব, আমরা আবেগ থেকে তথ্য এবং যুক্তি তৈরি করব না, তাই তো? এই মুহূর্তে খুন এবং ধর্ষণের জন্য গ্রেপ্তার হওয়া একমাত্র ব্যক্তি বাঙালি নারী বিদ্বেষী বহিরাগত সঞ্জয় রায়, একমাত্র ব্যক্তি। এর সঙ্গে যদি আরেকটি, আমরা তার ফাঁসি চাই। এর সঙ্গে যদি আরেকটি লোক যোগ হয়, সে যদি আমার স্বজাতির হয়, আমি তারও ফাঁসি চাইব। কিন্তু একই সঙ্গে আমি দুটো জিনিস তোমায় ভাবতে বলবো। এর আগে এই যে আমরা শিহরিত হয়ে উঠলাম, ঠিক আছে, এই ঘটনাটায় মে মাসে কলকাতা মেডিকেল কলেজে আরেকজন বাঙালি নারী ডাক্তার নারী, তার উপর শ্লীলতাহানি করা হয়েছিল। সেক্ষেত্রেও হিন্দিভাষী ডাক্তার, অর্থোপেডিক ডিপার্টমেন্টের, এফআইআর হয়নি, ঠিক আছে। এবং সেই কলেজে আরও 2 বাঙালি ডাক্তার এদের দ্বারা আক্রান্ত হয়ে আইসিইউতে অবধি ভর্তি হয়েছে, ঠিক আছে। তারও আগে চলে যাই, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, ঠিক আছে, সেখানে বাঙালি ডাক্তার নার্স দিদি তার উপর অ্যাসল্ট করেছে হিন্দিভাষী ডাক্তার। তারও আগে চলে যাই, এনআরএস বাঙালি ফার্মাসিস্ট, তার উপর অ্যাসল্ট করেছে হিন্দিভাষী ডাক্তার। ধরে নিলাম বাঙালি অবাঙালি কোনো কিছু হয় না ক্রিমিনালের ক্ষেত্রে। তুমি ইউপি, বিহারে, রাজস্থানে, গুজরাটে কোথাও দেখাতে পারবে যে কোনো বাঙালি ডাক্তার সেখানকার কোনো মেডিকেল কলেজে গিয়ে সেখানকার কোনো নারী ফার্মাসিস্ট, নারী নার্স, নারী ডাক্তারের ওপর অ্যাসল্ট করেছে? না, করাটাও তো না, কিন্তু একটা জিনিস বারবার বলা উচিত, না, একটা জিনিস বারবার বলা উচিত, যদিও করে কেউ বা চেষ্টাও করে, সেটাও কিন্তু একই রকম অত্যন্ত ঘৃণ্য। আবার বলছি, আমি বাস্তবের প্রতিটি অপরাধের সঙ্গে ডিল করে তবে কাল্পনিক অপরাধে যাব। আমার কাছে বাস্তব বেশি গুরুত্বপূর্ণ। আর আমি শেষে আরেকটা প্রশ্ন করতে চাই। বিহারে, যেখানে চিরাগ পাসওয়ান বলে বিহার ফর বিহারিজ, মহারাষ্ট্রে যেখানে বাল ঠাকরে, রাজ ঠাকরে, উদ্ধব ঠাকরে বলে মানে মহারাষ্ট্র ফর মারাঠিজ, ঠিক আছে, গুজরাটে যেখানে এই মুকেশ আম্বানি, যার ছেলের বিয়ে বাংলা করে দেখেছে, সে তার অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে বলে রিলায়েন্স উইল অলওয়েজ রিমেন আ গুজরাটি কোম্পানি ফর 7 crore গুজরাটিজ। ইন্টারেস্টিং, 6.3 কোটি ভারতে, 0.7 কোটি পাকিস্তানে, ঠিক আছে। যে আসাম খিলঞ্জিয়া অর্থাৎ অসমিয়াদের জন্য এই সব জায়গায়, যে আসামে একটা মেন স্ট্রিম চ্যানেলের যখন একটা নারীর, একটা ভূমিপুত্র ভূমিকন্যা নারীর ওপর এরকম একটা শ্লীলতাহানির কেস হয় বহিরাগতর দ্বারা, তখন রিপোর্টাজ হয়, রিপোর্ট করছে বহিরাগত বনিয়া, এইভাবে সে ক্যারেক্টারাইজ করছে যে শ্লীলতাহানি করছে। তোমার কি মনে হয় অন্য কোনো রাজ্যে সেখানকার কোনো জাতির স্বার্থের জাতীয় সংগঠনের কোনো এক নেতৃত্বকে এই প্রশ্নটি করা হতো? আমি তোমাকে একটু ভাবতে আহ্বান করছি, আমাদের এই প্রশ্ন করতে আসলে কারা শিখিয়েছে? এই প্রশ্ন উদ্ভূত হয় সেই দাস চেতনা থেকে, যে দাস চেতনা থেকে আসলে এই দাস চেতনা তুমি আমি অংশ, আমি তোমায় দাস চেতনার অংশ বলছি না, সাম্রাজ্যবাদ সর্বব্যাপী। দ্বিতীয় প্রশ্ন, আবারও আরজিকর প্রসঙ্গেই আসছি। দ্বিতীয় প্রশ্নটা হলো যে আমি সঞ্জয় রায়ের কথা বাদ দিলাম, সেদিনকে আমরা একটা ভাইরাল ভিডিও দেখেছি যখন মেয়েটির মানে ডেড বডি যখন ওই সেমিনার হল থেকে পাওয়া যায়, সেখানে অনেক ডাক্তার উপস্থিত ছিলেন, প্যারামেডিক্স উপস্থিত ছিলেন, তারা কিন্তু অধিকাংশই বাঙালি ছিলেন এখনও পর্যন্ত যে তথ্যটি পাওয়া গেছে। এরপরেও তাদের ওখানে কি ভূমিকা ছিল বলে আপনার মনে হয়? কারণ আমরা জানতে পেরেছি যে তার বাবা মার বয়ানে যে সেখানে তারা বাইরে বসে আছেন 3 ঘন্টা ধরে, তাদের রীতিমতো জোর করে সন্দীপ ঘোষের ওখানে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ, তাদের 300 থেকে 400 পুলিশ তাদের জোর করে বলছেন যে আপনারা এখান থেকে চলুন, রীতিমতো হাইজ্যাক করে তাদেরকে সন্দীপ ঘোষের ঘরে নিয়ে যাওয়া হয়েছে। সন্দীপ ঘোষের বডিগার্ডের কথা আমি ছেড়ে দিলাম, যারা ওখানে কনস্টেবলরা ছিলেন পুলিশের মধ্যে, তাদের মধ্যেও তো বাঙালি ভূমিপুত্ররা ছিলেন, তাদের কি ভূমিকা ছিল সেই সময় বলে আপনার মনে হয়? এই মুহূর্তে তদন্তকারী সংস্থা হচ্ছে সিবিআই। তুমি যে বয়ানটি দিলে এবং যে বয়ানটির সাথে আমি পরিচিত, তার মধ্যে 2-3টে জিনিস রয়েছে। এক,
ওখানে অনেকে মিলে প্রমাণ লোপাট করছিল হয়তো। তুমি যদি বুঝতে পারো প্রমাণ লোপাট হচ্ছে, আমি যদি বুঝতে পারি প্রমাণ লোপাট হচ্ছে, তাহলে আমি আশা করে নিচ্ছি সিবিআইও বুঝতে পারবে যে প্রমাণ লোপাট হয়েছে, এবং কোনো কিছু লোপাট হলে মানে যেটা থাকার কথা সেটা নেই, এবং সেটা কে কে সরাতে পারে এরও একটা সম্ভাব্য জিনিস তৈরি হয়। এখনো পর্যন্ত একটা গ্রেপ্তার কেন? প্রমাণ লোপাটের দায় কোনো গ্রেপ্তার হয়নি কেন? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণটা হচ্ছে, আমরা যদি, এবং আমি কেন পরের কথাগুলোয় যাচ্ছি না তার কারণটা বলি, আমরা যদি এই যে সিবিআই এর পূর্ণাঙ্গ রিপোর্ট, তারপরে যে চার্জশিট, তারপরে যে এই বিষয়টা, এটার ওপর তারপরে তার পয়েন্ট কাউন্টার পয়েন্টও হবে, এমন নয় যে কোর্টে একতরফা বলবে তারপরে এইসব হবে, এর ফলে যে নির্যাসটা, যেটুকুর জন্য আমরা যেরকম ফরেন্সিক রিপোর্ট, এটা একটা হচ্ছে যেটাকে বলে বস্তুগত একখানা জিনিস, এছাড়া বাকিগুলোর ওপর আমরা, তুমি লক্ষ্য করছো যে জবে থেকে 9 তারিখ থেকে তুমিও পুরোটাই এই বয়ানের অংশ, রোজ নতুন নতুন জিনিস নিয়ে কথা বলছি। এইটা কিন্তু টিপিক্যালি এই প্রতিটি জিনিস কি সমান্তরালভাবে সত্য হতে পারে? এই জিনিসটি গত 3-4 দিনের। একটা সময় আমরা সোমার অডিও নিয়ে কথা বলছিলাম, আজকে আর সোমার অডিও নিয়ে কথা বলছি না। আমাদের মনে হয় একটুখানি কিন্তু জিনিসপত্র একটু সেটেল করতে দেওয়া উচিত। সত্য আমাদের এই গরলগুলো থেকে কিন্তু সত্যকে মন্থন করতে হবে, কারণ আমাদের মূল কথা হচ্ছে সত্য, কারণ সত্যই হচ্ছে অপরাধীর দিকে মানে আঙুলটা নির্দেশ করবে। ঠিক আছে, আমরা নিরপেক্ষ তদন্ত চাই, আমরা দ্রুত বিচার চাই, এবং আমরা সর্বোচ্চ শাস্তি চাই। এই চাহিদার বাইরে কোনো বাঙালি নয়। ঠিক আছে, ভয়টা কোথায় লাগে জানো? সিবিআই আরেকটা মামলার ইনভেস্টিগেশন করছে, সেটার নাম হচ্ছে নারদা মামলা। বুঝতে পেরেছো? তুমি, আমি, সকল বাঙালি দেখেছে একজন স্যান্ডো গেঞ্জি পরে আরেকজন প্যাকেটে করে টাকা নিচ্ছে অন ক্যামেরা। একটা ববি হাকিম, সে কলকাতার মেয়র, ঠিক আছে, গয়া থেকে আগত ফ্যামিলি। আরেকটা হচ্ছে শুভেন্দু অধিকারী, সে হচ্ছে আমাদের বিরোধী দলনেতা। সিবিআই কিন্তু এদের গ্রেপ্তার করেনি। তবু আমি মনে করি এটা যেহেতু দুদিকেরই খারাপ, ঠিক আছে, আমি আশা করি যে এই তিলোত্তমার তদন্তটি এরকম কোনো দুদিকের কোনো একটি গল্প হয়ে আমাদের এই এত যে গণক্ষোভ, যার ফলে আমরা সকলে উদ্বেলিত বিচলিত, সেটা ধুয়ে মুছে যাবে না। এবং একই সঙ্গে আমি বলছি যে সংবাদ মাধ্যমের কি আমার একটা প্রশ্ন থাকবে যে এই যে ঘটনাটি ঘটলো, তুমি লক্ষ্য করে দেখবে এই সময় অনেকগুলো শ্লীলতাহানি ধর্ষণের কেসের রিপোর্টিং হচ্ছে। ঠিক আছে, এই সময় শ্লীলতাহানি বা ধর্ষণের রেট কিন্তু বাড়েনি। মানে তিলোত্তমার ঘটনার 1 সপ্তাহ আগেও কিন্তু এই রেটে হচ্ছিল, 1 সপ্তাহ পরেও এই রেটে হচ্ছে। যে এখনো কলকাতা আসলেই ভারতের মেট্রোপলিসগুলোর মধ্যে নারীদের বিরুদ্ধে ক্রাইমের হারের সবচেয়ে কম হারের শহর। ঠিক আছে, আমরা যেন আমরা যেভাবে এই কান্নাটা করতে পারছি, এর কারণ আমরা একটি আলোকিত জাতি, এটা যেন আমরা না ভুলে যাই। এই কান্নাটা দিল্লিতে সম্ভব হতো না। নির্ভয়া রেপের পরে দিল্লিতে রেপ রেট বেড়ে গেছে। এবং না, কিন্তু গর্গ, এটা তুমি কি করে এত নিশ্চিত হচ্ছে যে ন্যাশনাল ক্রাইম রেকর্ডে এটা ঠিক যে এই রাজ্যে নারীদের প্রতি যে অপরাধ তার সংখ্যা কম, কিন্তু হার কম, সংখ্যাও কম, হারও কম, সংখ্যাও কম। মানে আমি ধরেই নিলাম হার কম, কিন্তু এটাই বা এত নিশ্চিতভাবে বাংলা পক্ষের সম্পাদক মেনে নিচ্ছে কি করে যে এখানে তো অনেক কেস পুলিশ নথিভুক্তই করে? একদম আন্ডার রিপোর্টিং হয় কিনা খুব ক্লিয়ার, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আন্ডার রিপোর্টিং হয় কিনা, অর্থাৎ ধরো হচ্ছে 10টা কেস, রেজিস্টার হচ্ছে 3টে কেস, তুমি 3টে কেস দেখিয়ে বলছো যে কম কম কম, 7টা কেস তো রেজিস্টারই হচ্ছে না। যে কোনো রকম আন্ডার রিপোর্টিংয়ের জন্য কেন আন্ডার রিপোর্টিং হয় এ নিয়ে কিন্তু যথেষ্ট গবেষণা আছে, যে একটি সমাজে কোন ফ্যাক্টরের জন্য আন্ডার রিপোর্টিং হয়। যে সমাজে নারী পুরুষ বৈষম্য যত বেশি, তত আন্ডার রিপোর্টিং হয়। যে সমাজে লেবার ফোর্সে, ওয়ার্ক ফোর্সে নারীর পার্টিসিপেশন যত কম, তত আন্ডার রিপোর্টিং হয়। যে সমাজে দহেজ
বেশি, সে আইপিএস হোক, আইএএস হোক, এমবিবিএস ডাক্তার হোক, ঠিক আছে, সেখানে রিপোর্টিং কম, আন্ডার মানে রিপোর্টিং অত্যন্ত কম, আন্ডার রিপোর্টিং অনেক বেশি, মানে মুখ খুলতে চায় না নারীরা। যে সমাজে জন্মের আগে কন্যা ভ্রূণ হত্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই সমাজের যে নাম্বার তা যদি আমার থেকে বেশি হয়, আমি তো এটা এইটুকু বাঙালি হিসেবে মানতে পারি যে ওটা আসলে বিরাট আরও বড় সংখ্যা, ঠিক আছে। বাঙালি নারী এই যে স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পারে না, এই কারণেই কিন্তু বাঙালি নারীর প্রতি এক ধরনের ভয় মিশ্রিত লালসা আছে। আমি একেবারে শেষের দিকে চলে আসছি, এবার এত ভেবেচিন্তে প্রশ্নের উত্তর দিলে হবে না। বিশেষ করে হিটলার বা ইতালিতে মুসোলিনি, তারা একসময় তো সমাজতান্ত্রিক না হোক, কিন্তু তারা একটু সাম্যে বিশ্বাস করতেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই একটা সময়। কিন্তু তারপরেই তারা হয়ে উঠলেন কোথাও জাতিবিদ্বেষী, কোথাও বা তারা জাত্যাভিমানকেই কেন্দ্র করে, তারা পুঁজি করে তারা তাদের রাজনৈতিক ক্ষেত্রে এগিয়ে গেল। তারাও অন্যের প্রশ্ন নেওয়ার সময় খুব অসহিষ্ণু হয়ে উঠত। আমি আজকের গোটা সাক্ষাৎকারে দেখছিলাম, এখন কিন্তু গর্গ চট্টোপাধ্যায় অন্যের প্রশ্ন নিতেই কোথাও কোথাও অসহিষ্ণু হয়ে উঠছে। তা ভবিষ্যতে গর্গ বাংলার হিটলার বা মুসোলিনি হয়ে যাবে না তো? প্রথম একটা কথা বলতে চাই, এটা একটি বাঙালি মালিকানাধীন বাঙালি মিডিয়া, যেখানে বাঙালি সংবাদকর্মীরা আমার প্রশ্ন করছেন, কেন অন্য কেউ নেই এখানে, আমরা সমবেত আলোচনা করছি। আমি যখন বলছি যে তুমি এই প্রশ্নটা কেন করছো আমাকে, তুমি হয়তো সেটার দিকেই নির্দেশ করছো, আমি আসলে বলছি সেই কারণের দিকে নির্দেশ করছে, তোমার আমার এই দশাটা সেই কারণে হয়েছে, তোমার আমার এই দশাটা সেই কারণে হয়েছে। তোমার এর থেকে ভালো থাকার কথা, তোমার রাজকন্যার মতো থাকার কথা, তোমার রাজপুত্রের মতো থাকার কথা, আমাদের রাজার মতো থাকার কথা, আমার এর থেকে ভালো থাকার কথা, তোমার এর থেকে ভালো থাকার কথা। এটা একটা অন্যতরই কথা হচ্ছে। হিটলার মুসোলিনি হিটলার কি বলেছে? হিটলার বলেছে যে এক ড্রপ যদি ইহুদি রক্ত থাকে, এই থাকে, তাহলেই সে জার্মান না। আমরা বরং মায়ের দিক থেকে যদি এক ড্রপ থাকে, কারণ ঠাকুমা যদি ইহুদি হয় তাহলে সে জার্মান না, ঠিক আছে। এক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের নিয়েও মিসকগ্নিশন লট হয় ইত্যাদি, যে ঠাকুমাও যদি একটু কৃষ্ণাঙ্গ থাকে তাহলে সে সাদা না। আমরা বরং একদম উল্টো, আমরা কিন্তু আয়ত্তীকরণে বিশ্বাসী, ঠিক আছে। আমি এইভাবে বাংলার মাটিতে যারা শতকের পর শতক বহিরাগতদের সঙ্গে কাটিয়ে দিয়েছেন, বহিরাগত হিসেবে কাটিয়ে দিয়েছেন, বাংলা ও বাঙালিকে ঘৃণা করে হয়তো কাটিয়ে দিয়েছেন, তাদের প্রতি আমার উদাত্ত অনুরোধ থাকবে যে প্রচুর আইবুড়ো বাঙালি ছেলে আছে, নিজেদের মেয়েদের বিয়ে দিন, আমরা এক হয়ে থাকতে চাই। খুব সুন্দরভাবে অনেকক্ষণ ধরে একটা বাঙালি জনজাতির ইতিহাস এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই যৌন আগ্রাসনের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা নিয়ে আলোচনা করা হয়েছে। কিন্তু এটা তো সত্যি, হীরালাল সেন থেকে শুরু করে, স্যার যদুনাথ সরকার থেকে শুরু করে, জগদীশ চন্দ্র বসু থেকে শুরু করে, আচার্য প্রফুল্লচন্দ্র রায় থেকে শুরু করে, আমি একের পর এক অনেকের নাম করতে পারি যারা কোনো না কোনো কারণে বঞ্চিত হয়েছে, আমরা সবাই জানি। সেই ক্ষেত্রে কোথাও কি মনে হচ্ছে বাংলার ইতিহাস, বাংলার যে সমস্ত সত্যগুলোকে লুকিয়ে যাওয়া হয়েছে, সেইগুলোকে নিয়ে বেঙ্গলি স্টাডিজ এবং নতুন করে বাংলার ইতিহাস, বাংলার নতুন করে পাঠন এগুলো শুরু করা উচিত? এটা কাঠামোগত একটা প্রশ্ন বলি। বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলা বলতে আমরা পশ্চিমবঙ্গ বুঝছি, পশ্চিমবঙ্গর যত কিছু পশ্চিমবঙ্গ নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যত ক্ষমতা পশ্চিমবঙ্গ রাজ্য পাবে, আমার সে কয়লা হোক আর আমার স্কুল সিলেবাস নির্ধারণের ক্ষমতা হোক, তত বেশি কিন্তু আমি নিজের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারবো, নিজের বর্তমানটা শক্ত রাখতে পারবো, আর নিজের অতীতটা নিজের স্বার্থে লিখন লিখতে পারবো। আজকে যদি কেউ দিল্লি বোর্ডে পড়াশোনা করে, সে
আকবর দি গ্রেটের কথা পড়বে, অথবা বিজেপি আকবর মুসলমান ছিল বলে আকবর পড়বে না। কোনো ক্ষেত্রেই সে কিন্তু প্রতাপাদিত্য, কেদার রায়, ইশাখা মুশাখা, বাংলার বীর যারা দিল্লিকে প্রতিরোধ করেছিল তাদের কথা জানতে পারবে না। এটা একটা সমস্যা, ঠিক আছে? অর্থাৎ এমন নয় যে আমাদের কোনো নতুন ইতিহাস তৈরি করতে হবে। ইতিহাসটা লেখার, ইতিহাসটা পড়ানোর ক্ষমতাটা বাংলার এবং বাঙালির হাতে থাকতে হবে। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ গর্গ এতক্ষণ সময় দেওয়ার জন্য। আমরা আজকে সত্যি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তা খুব সংবেদনশীল, কিন্তু আমরা বিশ্বাস করি কলকাতা শহর, বাংলা, রবীন্দ্রনাথ বিশ্ব মানবতায় বিশ্বাস করতেন। আমরা প্রতিটা বিষয়ে সংবেদনশীল এবং সহিষ্ণুতার সঙ্গে এবং অবশ্যই বিশ্ব মানবতায় বিশ্বাস করেই শুনব। তার কারণ গর্গ যে কথা বলেছেন সে কথা গর্গ তার দৃষ্টিভঙ্গি দিয়ে বলেছেন। কতটুকু আপনি নেবেন, কতটুকু ভাববেন সেটা আপনার ব্যাপার। গর্গ অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ আর+এর দর্শকদের এবং আর+ চ্যানেলকে। একটি বাঙালি মালিকানাধীন চ্যানেলের শনৈ শনৈ উন্নতি কামনা করি।